দরজায় খিল আটকে বসে আছে তুলিকা। অতিরিক্ত ভয়ে শরীর কাঁপছে তার। ঘুরে ফিরে মাথায় একটাই প্রশ্ন আসছে, তিয়াসে কি শেষ অবধি তার মেয়েকেও কেড়ে নিল? বোন হয়ে বোনের সব কেড়ে নিয়েও ক্ষান্ত হলো না, শেষে তার সন্তানকেও? ডুকরে কেঁদে ওঠে তুলিকা। তার আর যন্ত্রণাগুলো সহ হচ্ছে না। এর চেয়ে হয়তো তার মরণ ভালো ছিল। মরে গিয়েও তার সব সুখ কেড়ে নিয়ে গেল তিয়াসা। আজ প্রথম তুলিকার ভীষণ ক্ষোভ জন্ম নেয় নিজের বোনের প্রতি। পাশের ঘর থেকে শোনা যাচ্ছে সাদিত তিয়ানাকে জিজ্ঞেস করছে কি করে সে এসব জানল। সোফায় মাথা নিচু করে হাত পা গুটিয়ে বসে আছে তিয়ানা। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তিলার দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কিয়ে মাকে ডেকে যাচ্ছে। সাদিত তিয়ানার পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, তিয়ামা, তুমি কি করে এসব জানলে? ফুপিয়ে ওঠে তিয়ানা। চলে চিকচিক করা চোখ দিয়ে বাবার দিকে তাকায় সে। কেঁদে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে। সাদিত পরম যত্নে মেয়েকে আগলে নেয়। মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, বললে না কি করে জানলে? কিছু মাস আগে রাতে যখন মেঘ ভাইয়াদের বাড়িতে খেতে গিয়েছিলাম আমরা, তখন তোমার আর পাপ্পির কথা শুনে ফেলেছি আমি। তুমি যখন পাপ্পিকে ছাদে দাঁড়িয়ে সব বলছিলে, সিঁড়ি রুম থেকে আমি শুনে নেই সব। মেয়ের কথার শেষে দীর্ঘশ্বাস ফেলে সাদিত। এটা তো হওয়ারই ছিল। একদিন না একদিন তো জানতোই তিয়ানা। কিন্তু আজ তার তুলিকার জন্য বড্ড কষ্ট হচ্ছে। বুকের ভিতর কেমন খা খা করছে। তিয়ানা বাবার বুক থেকে মাথা তুলে প্রশ্ন করলো, আমার মা খুব খারাপ ছিল, তাই না আব্বু? উত্তর দেয় না সাদিত। মেয়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সে। বোনের কথাগুলো শুনে সেখানে আর দাঁড়ায় না তিলাত। বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ভিতরের ক্ষতগুলো কেমন তাজা হয়ে উঠল আবার। নিজের মায়ের আরও বেশি ক্ষোভ জন্ম নেয় তার। আজ মানুষটা না থেকেও তাদের সংসারে আগুন লাগালো। সাদিতকে চুপ থাকতে দেখে তাকে হালকা ঝাঁকিয়ে জানতে চাইল তিয়ানা। সাদিত মেয়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে উত্তর দিল, খারাপ ছিল না, শুধু দুজন ভালোবাসার মানুষের মধ্যে ঢুকে পড়েছিল, যার ফলাফল অনুসারে আমাদের সব্বার জীবন আজ এতটা অগোছালো। সাদিতের বলা শেষে উঠে নিজ ঘরে গিয়ে খিল আটকে দেয় তিয়ানা। সাদিত খানিকক্ষণ মেয়ের ঘরের দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজ ঘরের দিকে এগিয়ে যায়। অতীত। সেদিন সাদিতের ঘুম ভাঙার পর তার কিছু মনে না থাকলেও নিজের অবস্থা দেখে সাথে নিজ ঘরে কাউকে না দেখলেও এটুকু বুঝে যায় গতকাল রাতে তার সাথে কেউ ছিল। তাহলে মধ্য সম্পর্ক হয়েছে। প্রথম সন্দেহটা তার তিয়াশার প্রতি হয়, কারণ তিয়াশা এর আগেও একবার সুযোগ নিয়েছিল। রাগ হয় সাদিতের। রেগে তিয়াশার ঘরে গিয়ে তিয়াশাকে ধমকেও আসে। তিয়াশা জানতো সে ছিল না, আর সে না থাকলে এই বাড়ির দ্বিতীয় তুলিকা। তাহলে তুলিকাই হবে হয়তো। তবে তিয়াশা সাদিতের ভুল ভাঙায় না সে, নিজের সংসার খুয়ানোর ভয়ে। দোষ নিজের ঘাড়ে নিয়ে সাদিতের ভিতর বিভিন্ন কটু কথাগুলো হজম করে নেয় সে। কিন্তু বিপত্তি বাধে মাস দেড়েক পর, যখন তুলিকা হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালাইজড হয় এবং জানতে পারে সে মা হতে চলেছে। থমকায় তিয়াশা। তুলিকা নিজেও বিস্মিত হয়। তিয়াশা জানতো সে ভুল করেছে। একবার যা সে করবে সেটাও তার ভুলই বটে, কিন্তু কি করার ছিল তার? সাদিত তাকে মেনে না নিলেও তাদের সংসার জীবনে ততদিনে বহু বছর পার হয়ে গেছিল। তাদের একটা সন্তানও ছিল। তাকে মেনে না নিলেও সাদিত তার তিলাতকে কখনো দূরে সরায়নি, মেনে নিয়েছিল সে তিলাতকে। এবার যদি সাদিত জেনে যায় তুলিকার গর্ভে তার সন্তান বেড়ে উঠছে, সাদিতকে সে কখনোই আর পাবে না। তিয়াশা সেদিন নিজের সংসার বাঁচাতে দ্বিতীয়বার তুলিকার পায়ে পড়ে ভিক্ষা চায় সাদিতকে। বরের মতো সেদিনও তুলিকা বোনকেই বেছে নেয়, মেনে নেয় তিয়াশার কথা।
আমেরিকায় চলে যাওয়ার বাহানা করে আলাদা ফ্ল্যাট নিয়ে আলাদা থেকে যায় সে। এদিকে তিয়াশা নিজেকে সাদিতের সামনে প্রেগনেন্ট দাবি করে। সব কিছুই মৌমিতার দৃষ্টির গোচরে ছিল, এমনকি তুলিকার সিজার অবধি সে করিয়েছিল এবং তুলিকা নিজের সন্তানকে বোনের হাতে তুলে দেয়, যার সবটা 8 বছর বয়সী মেঘালয় জেনে যায়। সেদিন স্কুল থেকে সোজা মায়ের হসপিটালে চলে আসে মেঘালয়। মায়ের কেবিনের সামনে এসে সবটা দেখে ফেলে সে। তার আন্টি আম্মু নিজের সন্তানকে কি করে বলিদান দিয়েছিল মেনে নিতে না পারলেও কাউকে সেটা জানতে অবধি দেয় না মেঘালয়। সে সত্যিটা জানে, নিজের মধ্যে গোপন রাখে বিষয়টা। বর্তমানে হসপিটালে তিয়ানাকে কোলে নিয়ে ছোটাছুটি করছে তিলাত। হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে তিয়ানা। পানের ছিটাতেও জ্ঞান ফিরছিল না তার। ভয়ে আটকে যায় তিলাত। ততক্ষণে বোনকে কোলে তুলে হসপিটালে চলে আসে সে। তিয়ানাকে কেবিনে দিয়ে করিডোরে থাকা চেয়ারে বসে পড়ে তিলাত। ততক্ষণে তুলিকাও এসে পড়ে। মায়ের উপস্থিতি টের পেয়ে বসা অবস্থাতেই মাকে জাপটে ধরে তিলাত। চোখ থেকে তার জল গড়িয়ে পড়ে। মনে মনে প্রতিজ্ঞা করে মেঘালয়কে তার বোন কাছে ঘেঁষতে অবধি দেবে না সে। আজ মেঘালয়ের জন্য তার বোনের এই অবস্থা। ছেলের পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় তুলিকা। নিজেকে উদ্ভ্রান্তের মতো লাগছে তার। তার সুখের সংসারটা কেমন ভেঙে ঘুরে যাচ্ছে। এটা তো তার কাম্য ছিল না। এত কষ্ট কেন তার? পৃথিবীর সব যন্ত্রণা, সব কষ্ট যন্ত্রণাই কি শুধু তার আর তার সন্তানদের জন্যই? মায়ের থেকে সরে গিয়ে মাকে পাশে থাকা চেয়ারে বসায় তিলাত। তুলিকা পাথরের মতো বসে থাকে। ভালো করে মাকে পর্যবেক্ষণ করে তিলাত। মনে হলো তার মা কদিন কেমন বুড়িয়ে গিয়েছে। চাপা দীর্ঘশ্বাস ফেলে তিলাত। মেঘালয়ের প্রতি জমে থাকা রাগটা যেন তীর তীর করে বাড়ছে তার। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে। বসা থেকে উঠে দাঁড়ায় সে। হাত কোচলে করিডোরের এ মাথা থেকে ও মাথা অবধি হাঁটতে থাকে নিজের রাগটাকে আয়ত্তে আনার জন্য। তবে হেঁটে মেঘালয়ের কেবিন অবধি এসেই মাথা বিগড়ে যায় তার। ভেতর থেকে খিলখিল করে হাসির শব্দ শোনা যাচ্ছে। নিজেকে আটকাতে না পেরে মেঘালয়ের কেবিনের দরজায় জোরে ধাক্কা দিয়ে ঢুকে পড়ে সে। বৃষ্টির সাথে কোনো একটা বিষয় নিয়ে কতটা বলতে বলতে হাসছিল মেঘালয়। তখন কেবিনের দরজায় জোরে ধাক্কানোর শব্দে ঘুরে তাকিয়ে দেখে তিলাত এসেছে। তিলাতকে দেখে মুখের হাসির রেখাটা বড় করে বলল, হঠাৎ তুই? আয় বস। তিলাত একবার বৃষ্টি নামক মেয়েটার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকে মেঘালয়ের দিকে তাকায়। রাগে সামনে থাকা টেবিলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে। তিলাতের এখনও কাণ্ডে রেগে যায় মেঘালয়। তবে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সংযত করে সে। বৃষ্টি হতবম্ব হয়ে যায়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ভীত চোখে তিলাতকে দেখে সে। তিলাত দেখতে ভয়ঙ্কর লাগছে। রাগে ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে, শরীর কাঁপছে। তিলাত বড় বড় শ্বাস ফেলে রেগে চিল্লিয়ে বলল, তোর জন্য আমার বোন আজ হসপিটালাইজ, আর তুই এখানে বসে এই মেয়েটার সাথে হাসি ঠাট্টা করছিস? তিয়ানার অসুস্থতার খবরে চোখের দৃষ্টি শীতল হয়ে আসে মেঘালয়ের। অবাক কণ্ঠে প্রশ্ন করল। মানে? মেঘালয়ের প্রশ্নে তাচ্ছিল্য হাসে তিলাত। তাচ্ছিল্য স্বরে বলল, ভালোবাসিস নাকি আমার বোনকে? এই ভালোবাসার নমুনা। তিয়ানার হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে ধরে তার পাশে বসে আছে মেঘালয়। তিয়ানা তখনও চেতনাহীন। মেয়েটার দিকে ভালো করে দৃষ্টি রাখে মেঘালয়। এ কদিনে কেমন শুকিয়ে গিয়েছে, চোখের নিচেও কালি জমেছে কিছুটা। মেয়েটা কি রাতে ঘুমায় না? কেবিনের বাইরে করিডোরেও রাখা চেয়ারে বসে রাগে ফোঁসফোঁস করছে তিলাত। মেঘালয়কে তিয়ানার কাছে যেতে দেওয়াটা তার একদমই পছন্দ হয়নি। মায়ের ভয়ে কিছু বলতেও পারছে না সে। বোনের আশেপাশেও মেঘালয়কে সে সহ করতে পারছে না। মেঘালয়কে দেখলেও তার গায়ে জ্বালা পোড়া শুরু হয়। কিন্তু মেঘালয় তার জান প্রাণের বন্ধু ছিল। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্বেও ফাটল শুরু হয়েছে।
ফাটল হবেই বা না কেন? কোনো ভাই কি নিজের বোনের দুঃখ কষ্ট সইতে পারে? আর যে এই দুঃখ কষ্টের কারণ, তাকে কি করে সইবে সে? পেটে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে তিয়ানা। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার। তবে পেট থেকে হাত দুটো সরিয়ে গালে গড়িয়ে পড়া জল মুছে নেয় সে। তার পাশেই টুলে বসে আছে মেঘালয় নিস্তব্ধ হয়ে। তার যেন বিশ্বাসই হচ্ছে না সে বাবা হতে চলেছে। তিয়ানার ওই ছোট্ট পেটে নাকি তার সন্তান। তিয়ানার পেটের দিকে দেখে চোখ সরায় না মেঘালয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। ওইখানে নাকি তার বেবি আছে। হাত বাড়িয়ে কাঁপা কাঁপা হাতে তিয়ানার পেটে হাত রাখে মেঘালয়। অনুভূতিতে কেঁদে দেয় মেঘালয়। ভারী অবাক হয় তিয়ানা। মেঘালয় কাঁদছে। তার জ্ঞান হওয়ার পর থেকে সে কখনো মেঘালয়কে কাঁদতে দেখেনি, আজ দেখছে। কিন্তু মেঘালয় কাঁদছে কেন? প্রশ্ন করতে ইচ্ছে করে তিয়ানার, তবে মুখ ফুটে বলে না। তার বলতে ইচ্ছে করে না। মেঘালয়ের সাথে কথা বলতেও আজকাল ইচ্ছে করে না তার। মাঝে ভাবে সে কি অনুভূতি শূন্য হয়ে গেল? মেঘালয় হালকা হেসে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, তিনু, ডক্টর কি ঠিক বলল? তোর এই ছোট্ট পেটে কি আমার বাবু আছে? মেঘালয়ের করা প্রশ্নে বুকে তোলপাড় শুরু হয় তিয়ানার। আর চোখে মেঘালয়ের দিকে তাকায় বার কয়েক, তবে উত্তর দেয় না সে। মেঘালয় উত্তরের অপেক্ষা না করে বলতে থাকে, আচ্ছা, বাবুকে আমি ফিল করতে পারবো? তোর পেটে কান পাতলে ওকে অনুভব করা যাবে? ও মেয়ে হবে নাকি ছেলে? তিনু, ডক্টর কি সত্যিই বলেছে তোর পেটে আমার বাচ্চা আছে? মুখে কিছু না বললেও মনে মনে মুখ বাঁকায় তিয়ানা, সাথে বকাঝকাও করে বেশ। এমন ভাব করছে যেন আমি ডাক্তারকে ঘুষ খাইয়ে মিথ্যা বলছি। নিজ মনে ব্যঙ্গ করে বলে তিয়ানা, তিনু, ডক্টর কি সত্যিই বলেছে তোর পেটে আমার বাচ্চা আছে? কেন ভাই, আমি কি অন্যের বাচ্চা পেটে নিয়ে ঘুরছি নাকি? খারুস একটা। তিয়ানাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। 3 দিনই মেঘালয় প্রতিদিন একবার করে এসে যায়। এসে ঘন্টার পর ঘন্টা তিয়ানার সাথে হাজারো বকবক করলো। তিয়ানা মুখ থেকে কোনো কথা বের করতে পারছে না সে। এমন যে তিয়ানা তাকে পাত্তা দিচ্ছে না। এবং ঠিক তাই, তিয়ানা তাকে পাত্তা দিচ্ছে না। কারণ তিয়ানা শুধু তার সাথে কথা বলছে না, বাকি সবার সাথে হেসে হেসে দাঁত বের করে কথা বললেও তার সাথে গোমরা মুখ করে হলেও কথা বলে না। তাতে একটু বেশি কষ্ট লাগে মেঘালয়ের, কিন্তু সে সেটাকে পাত্তা দেয় না। যখন তার ট্রাম আসবে সে সুদে আসলে উসুল অবশ্যই করবে সবটা। এখন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চুপ করে থাকতে হচ্ছে তাকে। আর ওই বাদরির বাদরামিগুলো সহ করতে হচ্ছে। এ কদিন সে অনেক অনেক হেলদি খাবার কিনে এনেছে বউটার জন্য, কিন্তু তার আনা খাবার ছুঁয়ে অবধি দেখেনি। তিয়ানদের বাসার ড্রয়িং রুমে বসে আছে সবাই। আজ একটা ফয়সালা হবে মেঘ তিয়ানার সম্পর্কে। এভাবে টেনে নিয়ে যাওয়া যায় না। তাই সাদিক আর অভিক মিলে বৈঠক বসায়। তিয়ানা সোফার এক কোণে মায়ের সাথে লেগে কুটিসুটি মেরে মাথা নিচু করে বসে আছে। তার সোজাসুজি সোফায় বসে আছে মেঘালয়। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে দেখে যাচ্ছে তিয়ানাকে। পারলে সে এই মেয়েকে কাঁচা চিবিয়ে খেত এখন। এতদিন ধরে তাকে ইগনোর করার ফল বোঝাতো হাড়ে হাড়ে। অফিক সবার দিকে একবার তাকিয়ে নিয়ে গলা খাকারে দিয়ে মেঘকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, মেঘ, তুমি কি চাচ্ছ? মেঘালয় তিয়ানার দিকে কটমট করে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়, আমি আমার গার্লফ্রেন্ডকে চাচ্ছি আব্বু। মেঘালয়ের এমন উত্তরে তিয়ানার মনে হলো তার বুকের উপর কেউ পাথর রেখে দিয়েছে। বহু কষ্টে কান্না আটকে ঢোক গেলে সে। মেঘালয়ের এমন উত্তর সবাই নড়ে চড়ে বসে। তিয়ানা প্রেগনেন্ট, তারপরও কেন মেঘালয় এই একই কথা বলছে? অভিক থতমত কণ্ঠে বলল, তিয়ানা প্রেগনেন্ট জানা সত্ত্বেও কেন এসব বলছো তুমি? আমি তো আমার সন্তানকে ফেলে দিচ্ছি না, বা তিয়ানাকেও। আমি শুধু এটা বলতে চাচ্ছি, আমি বৃষ্টিকে ছাড়তে পারছি না। মেঘালয়ের এমন উত্তরে তিলাত মাথায় রাগ চটে বসে। নিজের হাত খামচে নিজেকে কন্ট্রোল রাখে।
মুখ খুলে তুলিকা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে। তাহলে তুমি কি চাও? আমি বৃষ্টিকেও বিয়ে করতে চাচ্ছি। মেঘালয়ের এখনও কথায় রেগে বসা থেকে উঠে দাঁড়ায় তিলাত। রাগে ফোঁস করে উত্তর দেয় সে। আমার বোন সতীনের ঘর করতে পারবে না। তাহলে ডিভোর্স হওয়াটাই বেটার হবে। নিরলস গম্ভীর কণ্ঠে উত্তর দেয় মেঘালয়। মেঘালয়ের কথাটা কানা যাওয়া মাত্র চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ে তিয়ানার। আপনা আপনি পেটে হাত চলে যায় তার। অবাক বিস্মিত দৃষ্টিতে নিজের স্বামীর দিকে তাকায় তিয়ানা। বুকের ভিতরটা কেমন ভারী হয়ে আসে তার। মেঘালয়ের উত্তর কেউ হজম করতে পারে না। হতবাক হয়ে মেঘালয়কে দেখে সবাই। মমিতা হতভম্ব হয়ে নিজের ছেলের মুখের দিকে চেয়ে থাকে। মেঘ তো তিয়ানাকে ভালোবাসে, ভালোবেসেও কেন এসব করছে? তিয়ানাকে একবার দেখে দীর্ঘশ্বাস ফেলে তুলিকা। হতাশা কণ্ঠে বলে সে। বেশ, তুমি যা চাচ্ছ তাই হবে, ডিভোর্স হবে। সাদিদ ধমকে উঠে বলল। কি বলছো তুমি? মেঘের সাথে সাথে তোমার মাথাটাও গেছে। যায়নি, তবে যাবে। এমন একটা সম্পর্কে আমি আমার মেয়েকে রাখবো না। তিয়ানাকে ধরে নিজের সাথে আগলে জিজ্ঞেস করলো তুলিকা। আম্মা বল, তুই কি চাস? মেঘ যা যাচ্ছে তুইও কি তাই চাচ্ছিস? তিয়ানা মৃদু হেসে মেঘালয়ের চোখের দিকে তাকায়। মেঘালয় এতক্ষণ তাকেই দেখছিল। তিয়ানার চাহনি দেখে থতমত খেয়ে দৃষ্টি নিয়ে দিকে ঘুরায়। হাসে তিয়ানা, হেসে মাথা নাড়িয়ে বলল। উনি যখন ডিভোর্স চাচ্ছেন তো ডিভোর্সই হবে। অভিক মেঘকে উদ্দেশ্য করে বলল। যদি এটাই তোমার শেষ কথা হয়, আমার উত্তরও শুনে রাখো, আমিও তোমাকে ত্যাগ করব। মেঘালয় হেসে উত্তর দিল। আমি আমার ভালোবাসা ছাড়তে পারবো না আব্বু। আঙ্কেল আন্টি আম্মু তো খুব ভালো করেই জানে ভালোবাসার মানুষকে ছাড়া বাঁচা কতটা কঠিন। আশা করছি তারা অন্তত বুঝবে আমাকে। তুলিকা এক হাতে মেঘকে জড়িয়ে ধরে সাদিতের দিকে একবার তাকিয়ে বলে। বুঝি, আর বুঝি বলেই তোমার প্রস্তাবটা আমার মেনে নিলাম। আশা করছি আমার মেয়েও মেনে নিবে, তোমাদের ডিভোর্স হবে। থ্যাঙ্কস আন্টি আম্মু, তুমি অন্তত বুঝলে। আমার একটা শর্ত আছে, তিয়ানার সাথে আমার ডিভোর্স হলেও আমি নিজ সন্তানকে ছাড়ব না। তিয়ানার গর্ভে থাকা সন্তানের উপর যতটা তিয়ানার অধিকার আছে ঠিক ততটা আমারও আছে। তুলিকা মাথা ঝাঁকে উত্তর দেয়। তোমার শর্তও মেনে নিলাম, কারণ এই সন্তানের উপর আমার মেয়ের না তোমার অধিকার নেই। সাদিত তুলিকাকে উদ্দেশ্য করে ক্ষিপ্ত মেজাজে বলল। আজ তিয়ানা তোমার নিজের সন্তান না বলে এটাকে তুমি মেনে নিচ্ছ তুলিকা? বুকে হাত রেখে বলো তো তিয়ানা, তোমার নিজের সন্তান হলে কি এটা মেনে নিতে? সাদিতের এমন প্রশ্নে হো হো করে হেসে ওঠে মেঘালয়। মেঘালয়ের হঠাৎ হাসি দেখে সবাই অবাক হয়। মেঘালয় হাসি থামিয়ে বলল। তিয়ানা তো আন্টি আম্মুরই সন্তান, নিজের পেটের সন্তান। মেঘালয়ের এমন কথায় সবাই হতভম্ব হয়ে যায়। সাদিত বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে। মানে? বাঁকা হাসে মেঘালয়। তুলিকা উদ্দেশ্য করে বলে। আন্টি আম্মু আজও চুপ থাকবে? থতমত খায় তুলিকা। চোখ জ্বালা করে ওঠে তার। বুকের ভেতর ঝাঁঝা করে কেমন। উত্তর না দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজ ঘরে গিয়ে দরজায় খিল দেয় সে। তুলিকার ঘরের দিকে একবার তাকিয়ে মৌমিতা বলে মেঘালয়। তুমিও চুপ থাকবে আম্মু? একটু থেমে জোরে জোরে তুলিকাকে শুনিয়ে বলে মেঘালয়। ওকে ফাইন, বলো না। আন্টি আম্মু যেমন নিজ সন্তানকে পেয়েও সারা জীবন তার সন্তান না শুনতে হয়েছে, সেটার সামনে তার সন্তান তিয়ানার জন্য অপেক্ষা করছে। আমি আমার সন্তানকে নিয়ে নেব। এতদিন নিজে ছিলে, এখন থেকে নিজের মেয়েকেও তোমার মতো সন্তানহারা দেখার জন্য প্রস্তুত হও। থেমে শ্বাস ফেলে হাঁক ছেড়ে তুলিকাকে শুনিয়ে বলে মেঘালয়। আমি তুলিকা রায়হানের মতো উদার মনের নই যে নিজ সন্তানকে অন্যের সুখের জন্য ত্যাগ করব। মেঘালয়ের এখনও কথায় কেঁপে ওঠে তিয়ানা। ঘরের ওপাশে দরজায় খিল আটকে ফ্লোরে বসে চোখের অশ্রু বিসর্জন দেয় তুলিকা। চলে যেতে নেয় মেঘালয়। তিলাত পিছু ডেকে আটকে দেয় তাকে। সন্ধিয়ান কণ্ঠে বলল। সব সত্যটা বলে যা মেঘ, যা জানিস সব।
মেঘালয় পিছু ফিরে তিলাতের করুণ মুখের দিকে তাকে মৃদু হেসে সোফায় বসে সাদিদকে বলল, এইটুকু বলছি আঙ্কেল, তিয়ানা আপনার আর আন্টি আম্মুর সন্তান। এই সত্যিটা আমার আম্মু জানে, বাকিটা আপনি তাদের থেকে জেনে নেবেন। বলেই তিয়ানার দিকে একবার তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মেঘালয়। ভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায় তিয়ানা। সত্যিটা জানতে পেরেছে সে। খানিকক্ষণ আগে মমিতা তাদের সব সত্যিটা জানিয়েছে। সেটা জানার পর তিয়ানা কষ্ট পেলেও তিলাত খুব খুশি হয়। এইটুকু ভেবে তার আম্মুর নিজের কেউ আছে, একেবারে হেরে যায়নি সে। কিছুটা প্রাপ্তি হলেও পেয়েছে সে জীবনে, কিন্তু নিজের মায়ের প্রতিও তার কিছুটা রাগ জন্ম নেয় তিলাতের। কিন্তু পরক্ষণ ভাবতে গেলে তার মা যেটা করেছে, যে কোনো মেয়েই নিজ সংসার বাঁচাতে সেটা করত। কোনো মেয়েই নিজ সংসার ভাঙতে চায় না। সাদিতের সামনে মাথা নিচু করে বসে আছে তুলিকা। সাদিত রক্ত চক্ষু নিয়ে তাকে দেখছে। সব জানা শোনার পরে রাগে মাথায় রগ ছিঁড়ে যাচ্ছে যেন সাদিদের। শুধু ঘুরে ফিরে মাথায় একটাই প্রশ্ন আসছে, তুলিকা তাকে এতভাবে ঠকালো, সারা জীবন তাকে এভাবে অন্ধকারে ঠেলে রাখলো। নিজের রাগকে কন্ট্রোলে রাখতে পারে না সাদিত। তুলিকার ডান হাতের বাহু ধরে তাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, আমাকে এতভাবে না ঠকালে খুব বেশি খারাপ হতো? এতগুলো বছর ধরে অন্ধকারে রাখলে কি দোষ আমার? তোমাকে ভালোবাসাটাই কি আমার দোষ ছিল? তাই তার শাস্তিস্বরূপ এসব? তোমরা দুই বোন মিলে আমার জীবনটা পুরো ছাড়খাড় করে দিলে। আমার সন্তানদেরও তোমাদের এই খেলার থেকে ছাড়লে না। বুক ফেটে কান্না আসছে সাদিতের। নিজেকে একজন অসহায় মানুষ মনে হচ্ছে, যে সারা জীবন একজন নারীকে ভালোবেসে তার ধোঁকা খেয়ে জীবন পার করলো। বহু কষ্টে কণ্ঠনালী থেকে শব্দ বের করে সাদিত, আমাকে এভাবে ধোঁকা না দিলেও পারতে তুলি। সারা জীবন আমি তোমাকে ভালোবাসার ফল অনুসারে ধোঁকা পেলাম। বেশ কিছুদিন কেটে যায়, পরিস্থিতিও অনুকূলে আসে। তিলাতের সাথে অবন্তীর প্রেমও খুব ভালো চলছে, শুধু অপেক্ষা বিয়ের। এর মধ্যে তিলাত অবন্তীর ব্যাপারে তুলিকাকে জানিয়েছে। তুলিকা গিয়ে অবন্তীকে আংটিও পরিয়ে এসেছে, শুধু বিয়ের অপেক্ষা। সব ঠিকঠাক হলেও ঠিক হয়নি তিয়ানা মেঘের সম্পর্ক। মেঘালয়ের সাথে তিয়ানার দেখাও হয় না বহুদিন, তবে সে আলাপ পায়। মেঘালাপ্য প্রতিদিন আসে তার বাড়িতে, নানা রকমের খাবার নিয়ে আসবে নাই বা কেন? তার পেটে যে মেঘালয়ের সন্তান বেড়ে উঠছে, তাই নিজ সন্তানের জন্য হেলদি খাবার নিয়ে আসে। ইদানিং তিয়ানার মনে ভয় ঢুকেছে। দিন যত গড়াচ্ছে তার ভয়ও ততটা বাড়ছে। শুধু একটাই ভয়, তার মেঘালয় যদি তার সন্তানকে তার থেকে কেড়ে নেয়। ভাবতেই কলিজা ছোট হয়ে যায় তিয়ানার। তখন মায়ের কোলে মাথা রেখে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে। মেয়ের মুখের দিকে তাকাতে পারে না তুলিকা। মেয়ের শোকে দিন দিন চিমসে যাচ্ছে, কিন্তু কী বা করবে সে? মেঘালয় তো অন্য কাউকে ভালোবাসে, শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছুই করার নেই তার। সাদিতও দিন দিন মুড়িয়ে যাচ্ছে। নিজেকে দোষ দিচ্ছে সে। কেন তাড়াহুড়ো করে মেয়ের বিয়ে দিল সেদিন? সেও বা কী করত? মেয়ের মুখ থেকে মেঘালয়কে ভালোবাসার কথা শুনে অপেক্ষা করতে চায় না সাদিত। তার ভয় হচ্ছিল, যদি তিয়ানার জীবনটাও তার মতো ভালোবাসাবিহীন হয়। সেই ভয়ে তাড়াহুড়ো করে মেঘের সাথে এক প্রকার জোর করে তিয়ানার বিয়ে দিয়েছিল। মেয়ের ঘরের সামনে যায়, কিন্তু ঘরে গিয়ে মেয়ের মুখের দিকে তাকানোর সাহস পায় না সাদিত। নিজেকে দোষী মনে হয় তার। ভালো করতে গিয়ে নিজের মেয়ের এত বড় ক্ষতি করলো সে। তবে সাদিত নিজেও বুঝতে পারেনি মেঘালয়ের মতামত না নিয়েই অভিক তাকে হ্যাঁ বলেছিল। পড়ার টেবিলের উপর ডিভোর্স পেপারটা রেখে থম মেরে চেয়ারে বসে আছে তিয়ানা, হাতে কলম, কিন্তু সাহস করে সাইন করতে পারছে না সে। বরাবরই মনে হচ্ছে সাইনটা করলেই সে মেঘালয় থেকে দূরে সরে যাবে। পরক্ষণে ভাবে সে, কোনো দিন কি সে মেঘালয়ের কাছে ছিল? সে এখন এই সাইনের মাধ্যমে দূরে সরে যাবে। বুকের ভিতর ভারী হয়ে আসে তিয়ানার, খুব কান্না আসে তার, কিন্তু সে কাঁদবে না।
সে কাঁদতে চায় না। ওই পাষাণ মানুষটার জন্য এক ফোঁটা চোখের জলও সে ফেলতে চাচ্ছে না, কিন্তু আজকাল তার চোখও তার সাথে বেইমানি করছে। যখন তখন সে না চাইতেও চোখ দিয়ে জল বের হয় তার। কান্না করে সে, আজও করলো, খুব কাঁদলো। শত চেষ্টা করে নিজের কান্নাগুলোকে আটকাতে পারে না তিয়ানা। দু হাতে নিজের পেট জড়িয়ে কেঁদে দেয় তিয়ানা। কেঁদে কেটে নাকের পানি চোখের খবর পানি করে এক করে ফেলে। পরে কান্না থামলে এক পলকে হাতে কলম তুলে গটগট করে নিজের নামটা লিখে দেয় সে। হাত প্রথমে একটু কাঁপলে নিজের মনকে শক্ত করে সে, তবে মনে মনে এটাও প্রতিজ্ঞা করে তিয়ানা, নিজ সন্তানকে সে মেঘালয়ের হাতে কোনো দিন তুলে দেবে না। যতদিন সে নিজে বেঁচে আছে ততদিন সে কখনো তার সন্তানকে কেড়ে নিতে দেবে না, মেঘালয় তাতে যতই যা করুক না কেন। ঘুমের মধ্যে অনুভব হলো তিয়ানার কেউ তাকে সাপের মতো পেঁচিয়ে তার সাথে শুয়ে আছে। ঘুমের মধ্যে কপাল কুঁচকায় সে, নড়ে চড়ে উঠলে নিলেও শক্ত হাতের বাঁধন উঠতে চেয়েও উঠতে পারে না সে। বিরক্ত নিয়ে ঘুম ঘুম চোখে তাকায় তিয়ানা। তাকে আষ্টে পিষ্টে সাপের মতো জড়িয়ে ধরা মানুষটাকে দেখে বেশ অবাক হয় সে। স্বপ্ন দেখছে নাকি? দু হাতের তালু দিয়ে চোখ ডোলে আবার তাকায় সে। না, স্বপ্ন না, সত্যি। মেঘালয় তারই ঘরে তারই বিছানায় তাকেই জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা কি করে সম্ভব? বিস্ময়ে কিং কর্তব্যবিমূঢ় তিয়ানা। বিস্মিত ভাব কাঠ মেঘালয়কে তাকিয়ে নিজের থেকে সরিয়ে ধরফড়ি উঠে বসে তিয়ানা। এক প্রকার চেঁচিয়ে বলে ওঠে। আপনি এখানে কি করছেন? তিয়ানার চিৎকারে ঘুম ভেঙে যায় মেঘালয়ের। চোখ চারপাশে ঘুরিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। তিয়ানার দিকে তাকিয়ে তাকে একবার দেখে চোখ বন্ধ করে দ্বিতীয়বার ঘুমের প্রস্তুতি নেয় মেঘালয়। মেঘালয়ের এখনও কাণ্ডে মাথা বিগড়ে যায় তিয়ানার। রাগে ফোঁসফোঁস করতে করতে চেঁচিয়ে প্রশ্ন করে, আপনি আমার ঘরে কি করছেন? তিয়ানার চিৎকারে মেঘালয় কানে হাত দিয়ে থমকে বলে, আস্তে কথা বলো বেয়াদব। ফোঁস করে ওঠে তিয়ানা। কে বেয়াদব? আপনি আমাকে কোন অ্যাঙ্গেলে বেয়াদব বলছেন? মেঘালয়ের কাল থেকে আঙুল নামিয়ে ডান হাতের তালু দিয়ে কপাল চাপড়ে বিরক্তি নিয়ে শোয়া থেকে উঠে বসে শান্ত কণ্ঠে উত্তর দেয়, বেশ রাত করে এসেছি দিনু, ঘুম পুরো হয়নি, চেঁচাস না, ঘুমোতে দে। ঘুমাবেন তো এখানে কি? নিজের বাড়িতে গিয়ে ঘুমান। আমার বাড়িতে আমার ঘরে আমার বিছানায় কেন আপনি? মেঘালয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। বউ যেখানে, বর তো সেখানেই থাকবে। ভুরু কুচকে প্রশ্ন করে তিয়ানা। কে কার বউ? মেঘালয় আচমকা তিয়ানার হাত টান দিয়ে তাকে বিছানায় শোয়ায়। হঠাৎ এমন হয় হতভম্ব হয়ে যায় তিয়ানা। মেঘালয়কে ধাক্কা দিয়ে উঠে যায় সে। তবে মেঘালয় তার দু হাত নিজের হাত দিয়ে চেপে ধরে তিয়ানার দিকে কিছুটা ঝুঁকে বাঁকা কণ্ঠে বলে, বউয়ের দেখি তেজ বেড়ে গেছে। মেঘালয়ের এখনও কথা কানে যাওয়া মাত্রই তিয়ানার মগজ বিগড়ে যায়। রাগে ফোঁস করে ওঠে সে। আপনার এখানে কি দরকার? আমারই তো দরকার। তিয়ানার পেটের উপর হাত দিয়ে বলল, এখানে আমার বউ, আমার বাচ্চা, আমিই তো থাকবো। মেঘালয়ের হেয়ালিপানা কথায় তরতর করে রাগ ওঠে তিয়ানার। মেঘালয়ের হাতের বাঁধন থেকে মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে সে। আপনি এটা ঠিক করছেন না। ছাড়ুন আমাকে, না হলে আমি চিৎকার করব। ওকে, করো চিৎকার। তুমি না পারলে আমি সাহায্য করছি। নিরাশ হয় তিয়ানা। মোচড়ামুচড়ি থামিয়ে ছলছল চোখে চেয়ে মেঘালয়কে প্রশ্ন করে সে। কি চাচ্ছেন আপনি? তিয়ানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উত্তর দেয় মেঘালয়। বউকে চাচ্ছি। মেঘালয়ের এমন আচরণে কেঁপে ওঠে তিয়ানা। গলা শুকিয়ে আসে তার। শুকনো ঠোক গেলে কিছুটা অভিমান নিয়ে বলে, আমি আপনার বউ না। আপনি আপনার আদরণী নামক প্রেমিকা বৃষ্টির কাছে যান। মৃদু হাসে মেঘালয়। তিয়ানার কানের লতিতে ছোট কামড় দিয়ে বলল, বউ কি আমার রেগে আছে? মেঘালয় হঠাৎ কাছে আসায় অস্বস্তিকর অনুভূতি হয় তিয়ানার। সাথে মেঘালয়ের এসব ন্যাকামো সহ্য হচ্ছিল না তার।
আচমকা মেঘালয়ের নিজের থেকে সরিয়ে দিয়ে বেশ সাইড থেকে ওড়না হাতড়ে গায়ে ওড়না জড়িয়ে খাট থেকে নেমে ফ্লোরে দাঁড়ায়। রাগী স্বরে প্রশ্ন করে তিয়ানা। এইসবের মানে কি মেঘ ভাইয়া? কি চাচ্ছেন আপনি? যখন ইচ্ছা কাছে টেনে নেবেন, আবার যখন আপনার ইচ্ছা হবে তখন আমাকে ছুঁড়ে ফেলে দিবেন? কি ভাবছেন কি আমাকে? আমি আপনার খেলার পুতুল? আপনার প্রেমিকা আছে, মেনে নিয়েছি। প্রেমিকাকে ছাড়তে পারবেন না, তাও মেনে নিয়েছি। আমাকে ডিভোর্স দিবেন, সেটাও মেনে নিয়েছি। সব শেষে এই আদিক্ষেতা কেন? বলতে বলতে কেঁদে দেয় তিয়ানা। তিয়ানার কান্না দেখে বুকের ভিতর যন্ত্রণা শুরু হয় মেঘালয়ের। তিয়ানাকে সে এত কষ্ট পেতে কখনো দেখেনি, এভাবে কাঁদতেও দেখেনি। এর আগে কান্না করলেও সেটা আদুরে কান্না ছিল, কিন্তু আজকে তিয়ানার কান্নাটা ভিন্ন। ওর চোখে মুখে হাজারো ব্যথার ছাপ দেখতে পায় মেঘালয়। ভাবে সে সব সত্যিটা সামনে আনতে গিয়ে কি তিয়ানাকে বড্ড বেশি আঘাত করে ফেললো সে। খাট থেকে নেমে হেঁটে তিয়ানার সামনে গিয়ে দাঁড়ায় মেঘালয়। হাত বাড়িয়ে তিয়ানার চোখের জল মুছতে নেয় সে, তবে তিয়ানা তাকে সে সুযোগ দেয় না, পিছিয়ে যায় সে। মেঘালয় অবাক হয়ে চেয়ে রয়। তিয়ানা একরাশ ঘৃণা নিয়ে তার দিকে তাকে দেখে। তিয়ানার চোখের নিজের জন্য এত এত ঘৃণা দেখে বুক কেঁপে ওঠে মেঘালয়ের। হতবাক চোখের তিয়ানার দৃষ্টি চেয়ে থাকে। গত দিনগুলোতে এই দৃষ্টিতে নিজের জন্য ভালোবাসা নামক কিছু অনুভব করলেও সেখানে আছে ভালোবাসার বদলে নিজের জন্য এক প্রকার ঘৃণা দেখতে পাচ্ছে। গলা ধরে আসে মেঘালয়ের। মনে মনে বারবার প্রার্থনা করছে সে, তিয়ানার চোখে নিজের জন্য যেন সে ঘৃণা দেখছে সেটা যেন ভুল প্রমাণিত হয়। গলা ধরে আসে মেঘালয়ের। ঢোক গিলে জিহ্বা দিয়ে উপরের ঠোঁট ভিজিয়ে বলল সে। তিনু, আমার কথাটা শোন। তাচ্ছিল্য হাসি তিয়ানা, বলে। কি শুনবো? এটা তো আমার কাছে আসা, আমার সাথে এত এত ভালো কথা একটাই কারণ, আমার পেটে আপনার বাচ্চা। এটাই তো কারণ। তিয়ানার কথায় বিম্বল হয়ে যায় মেঘালয়। তুই শোন আমার কক্কাত। মেঘালয়কে থামিয়ে দেয় তিয়ানা। এসব মিষ্টি মিষ্টি কথা বলে আপনি আমার বাচ্চাকে আমার থেকে দূরে সরাতে পারবেন না। আমিও বলছি, আমি আমার মা নই যে নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিব। আপনি যতই আমার বাচ্চার বাবা হন না কেন, আমি ওর মা, গর্ভে ধারণও করেছি আমি, তাই একদম অধিকার ফলাতে আসবেন না। তিয়ানা মেঘালয়কে কিছু বলার সুযোগ না দিয়ে হেঁটে আলমারির কাছে গিয়ে আলমারি খুলে ডিভোর্স পেপার বের করে মেঘালয়ের দিকে বাড়িয়ে দেয়। ডিভোর্স পেপারের দিকে তাকে ভুরু কুঁচকায় মেঘালয়। প্রশ্ন করে সে। এটা কি? নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয় তিয়ানা। ডিভোর্স পেপার। তিয়ানার উত্তরে মেজাজ বিগড়ে যায় মেঘালয়ের, তবে কোনো ঝামেলা না করে হাত বাড়িয়ে ডিভোর্স পেপারটা নেয় সে। পেজ উল্টে দেখে তিয়ানা সাইন করা। ডিভোর্স পেপার নিজ হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে ফেলে মেঘালয়। সাথে রক্তচক্ষু নিয়ে তিয়ানার পানে তাকায় সে। মেঘালয়ের রাগী চোখ দেখে বুকের ভেতর ভয়ে ধরফর করে ওঠে তিয়ানার। তবে নিজেকে সাহসী প্রমাণ করতে মেঘালয়ের রাগে চোখের দিকে চেয়ে থাকে সে। মেঘালয় হাতে থাকা ডিভোর্স পেপারটা মুচড়ে ফেলেও শান্তি পায় না, সেটা কুটি কুটি করে ছিঁড়ে ফ্লোরে ফেলে দেয়। তিয়ানা মেঘালয়ের থেকে দৃষ্টি সরিয়ে ডিভোর্স পেপারের টুকরোগুলোর দিকে দেখে। মেঘালয়ের এমন কাণ্ডে রেগে যায় সে। রেগে বলে ওঠে। এসব কি? আপনি ডিভোর্স চেয়েছেন, আমি ডিভোর্স পেপারে রেডি করে সাইন করে দিয়েছি। আর কি চাই? তারপরেও এসব কেমন আচরণ? মেঘালয়ের রাগ নিয়ে তিয়ানাকে দেখে। দুপা এগিয়ে তিয়ানার সামনে গিয়ে তিয়ানার হাত ধরে পিছনে মুচড়ে তিয়ানাকে নিজের কাছাকাছি এনে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে। এসব করার সাহস কোথায় পেয়েছিস তুই? তিয়ানাও শক্ত চোখে মেঘালয়ের চোখে রেখে বলে। এটা আমার লাইফ, তাই আমি ঠিক করব কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আর যদি সাহসের কথা বলেন তো সাহস আমার বরাবরই ছিল। তিয়ানার উত্তরে মেঘালয় তিয়ানার হাতে জোরে চাপ দেয়। ব্যথা পেলেও মেঘালয়কে বুঝতে দেয় না তিয়ানা। চোখ মুখ শক্ত করে বলে, আমি তোকে ডিভোর্স দেব না। মেঘালয়ের বলা কথা অবাক হয় তিয়ানা। প্রশ্ন করে, মানে তোকে ডিভোর্স দেব না। ডিভোর্স দিবেন না মানে? আপনি নিজে ডিভোর্স চেয়েছেন। তিয়ানাকে ছেড়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে মেঘালয়। এখন চাচ্ছি না। বিরক্ত হয় তিয়ানা। বিরক্ত নিয়ে বলে, হেয়ালিপনা ছাড়ুন। আপনার এসব কথায় আমার বিরক্ত লাগছে। লাগলে লাগুক, কিন্তু
তোকে আমি ডিভোর্স দিচ্ছি না। বারবার মেঘালয়ের এমন কথায় নিজেকে শান্ত রাখতে পারে না তিয়ানা। এক প্রকার চেঁচিয়ে বলে, লাগলে লাগুক মানে কি? কি চাচ্ছেন আপনি? আপনি না চাইলেও আমি আপনাকে ডিভোর্স দেবই। মেঘালয় পাকা হেসে বলল। চেষ্টা করে দেখ। বিরক্ত নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে তিয়ানা। সেটা দেখে মৃদু হাসে মেঘালয়। ডান হাত বাড়িয়ে তিয়ানার থুতনি ধরে তিয়ানার মুখ নিজের দিকে ফেরায় মেঘালয়। একটু এগিয়ে দুজনের মধ্যে থাকা সামান্য দূরত্বটুকু মিটিয়ে তিয়ানার কপালে ঠোঁট ছোঁয়ায় মেঘালয়। বিরক্ত হয় তিয়ানা। বিরক্ত নিয়ে ডান হাতের তালু দিয়ে কপাল পুছে নেয় সে। তিয়ানার এমন কাণ্ডে কিটকিটিয়ে হেসে ওঠে মেঘালয়। বরাবরের মতো এবারও মেঘালয় হাসির প্রেমের পরে তিয়ানা। তবে মেঘালয়ের গত ব্যবহারগুলোর কথা মনে করে নিজের দৃষ্টিকে সংযত রাখে সে। দ্বিতীয়বার সে এই হাসির মায়ায় পড়তে চাচ্ছে না। খানিকক্ষণ নীরবতার শেষে তিয়ানা বলে, আপনি এখন আসতে পারেন। আমি আব্বুকে লয়ারের কাছে কথা বলবো ডিভোর্স পেপার তৈরি করার জন্য। দ্বিতীয়বার তিয়ানার এখনো কথায় ধপ করে মাথায় রাগ উঠে যায় মেঘালয়ের। পেছনে হাত বাড়িয়ে তিয়ানার চুল নিজের হাতের মুঠোয় নিয়ে তিয়ানাকে নিজের কাছাকাছি এনে রাগে হিসিয়ে বলে ওঠে মেঘালয়, একবার বললে কানে যায় না তোর? আমি বলছি না আমি তোকে ডিভোর্স দেব না। তাছাড়া প্রেগনেন্সির সময় ডিভোর্স হয় না। ওকে, তাহলে বাচ্চা জন্মানোর পর ডিভোর্স হবে। এবার আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না মেঘালয়। তিয়ানাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ মাথার চুল টানতে টানতে রুম জুড়ে পায়চারি করে। কিছু একটা ভেবে দ্রুত তিয়ানাকে কাঁধে তুলে নেয় সে। বসার ঘরে বসে অফিসের কাজ করছিল তুলিকা। কালকের রাতের পর থেকে তার মন কিছুটা ভালো। মেঘালয়ের রাতে বাড়িতে আসায় সে ভীষণ খুশি। এতদিন ধরে শুধু মনে মনে চেয়ে গেছেন যেন তার মেয়ের সংসারটা বাঁচে। রাতে মেঘালয় এ বাড়িতে এসে তিয়ানার ঘরে থাকায় কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে তুলিকা। জীবন তো এভাবে পার হলো, শুধু এখন একটাই চাওয়া তার ছেলে মেয়ে দুটো জীবনটা যেন সুন্দর হয়। সাদিতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে তুলিকা। সেদিন সব জানার পর থেকে সাদিত তার সাথে একটা কথাও বলেনি। ইদানিং ঠিকঠাক বাড়ি আসে না। সে কিছু দিলে সেটা ছুঁয়েও দেখে না সাদিত। এই তো আজ ভোরবেলা ঘুম থেকে উঠে সাদিতের অফিসে পরে যাওয়ার ড্রেস বের করে খাটের উপর রেখে এসে সাদিতের জন্য ব্রেকফাস্ট তৈরি করলো সে। কিন্তু সাদিত না তার বের করা ড্রেস পরলো আর না তার তৈরি করা খাবার মুখে তুলল। ভাবতে গিয়ে চোখের কোণে জল আসে তুলিকার। বুকের ভেতর জ্বলছে তার। সত্যিই তো সারা জীবন মানুষটা তাকে ভালোবাসার ফল ধোঁকা পেয়ে গেল। আজকাল নিজের প্রতি ঘৃণা হয় তুলিকার। সাদিতের কথা না ভেবে সে সারা জীবন নিজের আর নিজের বোনের কথাই ভেবে গেল। এতগুলো বছর ধরে অনুতাপের আগুনে জ্বলছে সে। সাদিতের মুখের দিকে তাকিয়ে কথা বলতেও নিজের প্রতি ঘৃণা হয় তার। মানুষটাকে খুব বেশি কষ্ট দুঃখ দিয়ে ফেলেছে সে। হাতে থাকা ফাইলটা বুঝিয়ে চোখ বন্ধ করে সোফায় সাথে হেলান দিয়ে বসতে তিয়ানার চিৎকারের শব্দ পায় সে। মেয়ের আবার কি হলো? বসা থেকে উঠে দৌড়ে তিয়ানার ঘরের সামনে এসে থমকে দাঁড়ায় সে। মেঘালয় তিয়ানাকে কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে সদর দরজার দিকে যেতে যেতে তুলিকাকে উদ্দেশ্য করে বলল, তোমার মেয়েকে নিয়ে যাচ্ছি আন্টি আম্মু। যতদিন বেয়াদবটার মাথা থেকে ডিভোর্সের ভূত না নামবে ততদিন ও আমার সাথে থাকবে। তিয়ানা চিৎকার করে মেঘালয়ের পিঠে দুম্মুর করে কিল বসিয়ে তুলিকাকে বলল, আম্মু, আমাকে বাঁচাও। আমি ওনার সাথে যাব না। আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। তিয়ানার হাতের কিলের হালকা ব্যথা পায় মেঘালয়। সদর দরজা পেরোতে পেরোতে ঠাট্টার স্বরে বলল, আচ্ছা বেয়াদব হয়েছিস তো? স্বামী সেবা তো জীবনে করলি না, উল্টো মারছিস। তিয়ানার রাগে ফোঁস করতে করতে বলে, খুব খারাপ করছেন। একবার যদি আমার ভাইয়া জানে আপনি আমাদের বাড়িতে এসে আমাকে এভাবে তুলে নিয়ে যাচ্ছেন, ভাইয়া কিন্তু আপনাকে ছাড়বে না। হাসে মেঘালয়। হেসে তিয়ানাকে নামিয়ে গাড়িতে ফ্রন্ট সিটে বসিয়ে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, তোর ভাইকে ভয় পাই কে? শালাকে পরে বুঝে নেব, আগে শালার বোনের বিষ দাঁত ভাঙি। তুলিকা ওদের পিছন পিছন সদর দরজা অবধি আসে। মেঘালয় ড্রাইভিং সিটে বসে তুলিকার দিকে তাকিয়ে হেসে বলল, যাচ্ছি শাশুড়ি মা, তোমার মেয়ের হাত থেকে বেঁচে ফিরলে আবার দেখা হবে।
ও হ্যাঁ, তোমার হিটলার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে রেখো। মেঘালয়ের কথা শুনে খিলখিল করে হেসে দেয় তুলিকা। তিয়ানা নিজের মায়ের দিকে কটমট করে তাকিয়ে থেকে গাড়ির দরজা খুলতে নিলে মেঘালয় গাড়ি লক করে দেয়। তিয়ানা রেগে গিয়ে দু হাতে মেঘালয়ের চুল খামচে ধরে। তিয়ানার হাত চুল ছাড়াতে ছাড়াতে চেঁচিয়ে দুঃখ নিয়ে বলে ওঠে, আরে আমার চুল, হিটলারের বংশধর আমার চুল ছাড়। চুল ছাড়িয়ে তিয়ানার গা থেকে ওড়না খুলে ওড়না দিয়ে তিয়ানার হাত বেঁধে রাখে মেঘালয়। তিয়ানার রাগী চোখে কটমট করে মেঘালয়কে দেখছে, ফুসফুস করতে করতে থাকে। মেঘালয় সেদিকে পাত্তা না দিয়ে গাড়ির ড্রাইভিং এ মনোযোগ দেয়। আমি কিন্তু আপনাকে ছাড়বো না। দৃষ্টি সামনে রেখে হেসে উত্তর দেয় মেঘালয়। আচ্ছা। তিয়ানা ঝুঁকে মেঘালয়ের হাতের বাহুতে কামড় বসিয়ে দিয়ে বলল, আমি কিন্তু আপনাকে খুন করে ফেলবো। হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয় মেঘালয়। ঝাঁকিতে তিয়ানার সামনে ঝুঁকে পড়তে নিলে মেঘালয় হাত বাড়িয়ে তিয়ানাকে ধরে নেয়। সিট বেল্ট খুলে তিয়ানার দিকে এগিয়ে যায় মেঘালয়। মেঘালয়কে নিজের দিকে আগাতে দেখে তিয়ানা ভয়ে সিটের সাথে লেপ্টে যায়। নিজের প্রতি এখন ভীষণ রাগ হচ্ছে তিয়ানার। তখন রাগে মেঘালয়কে কামড় দেওয়ার জন্য আফসোস হচ্ছে, তবে মনে মনে ভয় পেলেও নিজেকে সাহসী দেখানোর চেষ্টা করে তিয়ানা। মেঘালয় এগিয়ে গিয়ে তিয়ানার ঘাট থেকে চুল সরিয়ে ঘাড়ে কামড় বসিয়ে নিজের সিটে এসে গাড়ি স্টার্ট দিয়ে বলল, যেমন কুকুর তেমন মুগুর। মেঘালয় তিয়ানাকে বাড়িতে না নিয়ে গিয়ে নিজের কেনা ফ্ল্যাটে নিয়ে আসে। তিয়ানা রাগী কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? মেঘালয় তিয়ানার প্রশ্নকে পাত্তা না দিয়ে আলমারিটি থেকে ড্রেস বের করে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। তিয়ানার মাথায় ধপ করে রাগ উঠে যায়। মেঘালয় কি তাকে অ্যাভয়েড করছে? রাগকে কন্ট্রোল করতে না পেরে বেডের উপর থেকে এসির রিমোটটা তুলে মেঝেতে আছাড় মেরে মুখ ফুলিয়ে বিছানায় আসন পেতে বসে থাকে। আজকাল মেঘালয়কে তার চরম আকারে বিরক্ত লাগছে। মেঘালয় এখনও কাণ্ডের কোনো মানে খুঁজে পাচ্ছে না তিয়ানা। এসবের কি কারণ হতে পারে? মেঘালয় তো আর তাকে ভালোবাসে না যে তাকে ভালোবেসে নিজে রাখার জন্য তুলে নিয়ে আসবে। তিয়ানার ভাবনার মধ্যে মেঘালয় ফ্রেশ হয়ে বের হয়ে আলমারি থেকে তিয়ানার জন্য কিনে রাখা ড্রেসের মধ্যে থেকে ঘরে পরার জন্য একটা ড্রেস বের করে তিয়ানার সামনে রাখে মেঘালয়। কপাল কুঁচকে প্রশ্ন করে তিয়ানা, কি? যা ফ্রেশ হয়ে নে। কিছু না বলে মেঘালয়ের হাত থেকে ড্রেস নিয়ে ফ্রেশ হতে চলে যায় তিয়ানা। তিয়ানা যাওয়া মাত্র মেঘালয় কিচেনে গিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে আনা খাবারগুলো বের করে ডাইনিং খেয়ে সাজিয়ে রাখে। আজকে এগুলো খেয়ে কাটাতে হবে, কালকে না হয় ঘরে রান্নার ব্যবস্থা করবে। তিয়ানা ফ্রেশ হয়ে মেঘালয়কে ঘরে না দেখতে পেয়ে ডাইনিংয়ে এসে দেখে মেঘালয় খাবার সাজিয়ে বসে আছে। তিয়ানা কোনো কথা না বলে চেয়ার টেনে নিজের জন্য রাখা প্লেট নিয়ে খাওয়া শুরু করে। মেঘালয় একবার তিয়ানাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দেয়। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে, আগের মতো প্রাণবন্ত মেয়েটাকে খুঁজে পাচ্ছে না সে। তিয়ানার জন্য ফুচকা নিয়ে বাড়ি ফেরে তিলাত। সকালে বাহিরে যাওয়ার আগে তিয়ানা আনার জন্য বলেছিল, তাই আসার পথে বোনের জন্য নিয়ে আসে সে। বাড়িতে ফিরে ড্রয়িং রুমে লাগোয়া ওয়াশরুমে গিয়ে আগে হাত মুখ ধুয়ে নেয় তিলাত। বাইরে থেকে এসেছে সে, তাই হাত মুখ ধুয়ে বোনের কাছে যাবে। তিয়ানার প্রেগনেন্সির পর থেকে তিলাত খুব সচেতনভাবে চলাফেরা করে। বোনের ঘরে যাওয়ার আগে পরিষ্কারভাবে যায় সে। হাত মুখ ধুয়ে সোফা থেকে ফুচকার প্যাকেট তুলে তিয়ানার ঘরে যায় তিলাত। তবে ঘরে গিয়ে তিয়ানাকে না দেখতে পেয়ে ভাবলো হয়তো মায়ের ঘরে আছে। ফুচকার প্যাকেট তিয়ানার ঘরে থাকা পড়ার টেবিলের উপর রেখে বোনের খোঁজে মায়ের ঘরে যায় সে। তুলিকার ঘরের সামনে এসে দেখে তুলিকা ছোট ছোট কাঁথা শিলি করছে। তা দেখে হেসে ফেলে তিলাত। কিছু মাস পরে তাদের ঘরে একটা ছোট্ট বাবু আসবে, তাকে মামা বলে ডাকবে, তার কাছে নানা রকম আবদার করবে, যেমন ছোট্ট তিয়ানা করত। ভাবতেই মন খুশি হয়ে যায় তিলাতের। হেসে ঘরে ঢুকে তুলিকা উদ্দেশ্য করে বলে, তিনু,
কই আম্মু? ছেলের কণ্ঠ শুনে কেঁপে ওঠে তুলিকা। তিলাত বাড়িতে এসেছে তিয়ানাকে ঘরে না দেখে হুড়ুস্তুর বাজালো বলে। মেঘালয়কে ইদানিং তিলাত দু চোখে দেখতে পারে না। অবশ্য তাতে মেঘালয়ের যথেষ্ট দোষ আছে। কোনো ভাই বোনের কষ্ট দেখতে পারে না। তিলাত দ্বিতীয়বার প্রশ্ন করে। তুলিকা চোরা চোখে একবার ছেলেকে দেখে শুকনো ঢোক গিলে তুলিকা চুপ থাকতে দেখে সন্দেহ হয় তিলাতের। সন্দেহ নিয়ে প্রশ্ন করে সে। কাহিনী কি আম্মু? তিনু কই? সত্যি বলবা? তুলিকা আমতা আমতা করে বলে। মেঘ এসেছিল, ও তিয়ানাকে নিয়ে গেছে। তুলিকার কথা শেষ করতে দেরি তিলাতের ঘরে থাকা সোফায় লাথি মারতে দেরি হয়নি। ভয়ে কেঁপে ওঠে তুলিকা। বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। তিলাত রাগে চিল্লিয়ে বলল। মেঘ এসে নিয়ে গেছে আর তুমি যেতে দিলে? নিশ্চয় জোর করে তুলে নিয়ে গেছে। তুমি আমাকে জানাওনি কেন? ছেলের এমন ব্যবহারে আহাম্বক হয়ে যায় তুলিকা। তিলাত বরাবরই শান্ত ছেলে, আর তার সেই ছেলে কিনা এভাবে ডেসপারেট হয়ে গেল। তুলিকার প্রশ্নের অপেক্ষা না করে তিলাত বাড়ি থেকে বেরিয়ে মেঘালয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। তুলিকা হতবম্ব হয়ে ছেঁকে যাওয়ার পথে তাকিয়ে থাকে। প্রথমবার নিজের ছেলেকে এতটা রাখতে দেখল তুলিকা। চৌধুরী বাড়িতে এসে মেঘ তিয়ানাকে না পেয়ে মেঘালয়ের নাম্বারে কল দেয় তিলাত। খাওয়া শেষে চেয়ারে ছেড়ে ওঠার সময় ফোন বেজে ওঠে মেঘালয়ের। টেবিল থেকে ফোন তুলে ফোনের স্ক্রিনে তিলাতের কল দেখে বাঁকা হেসে তিয়ানার দিকে তাকিয়ে ফোন রিসিভ করে সে। ফোন রিসিভ করা মাত্রই তিলাত চিল্লিয়ে বলে ওঠে। আমার বোনকে তুলে নিয়ে যাওয়া সাহস কি করে হয় তোর? খাওয়া শেষে বেসিংয়ে হাত ধুচ্ছিল তিয়ানা। ফোনে তিলাতের কণ্ঠস্বর শুনে দৌড়ে এসে মেঘালয় থেকে ফোন কেড়ে নিতে চায় সে। মেঘালয় এক হাতে তিয়ানার কোমর পেঁচিয়ে ধরে তিয়ানাকে নিজের কোলে বসিয়ে বাঁকা হেসে তিলাতকে কথার প্রতি উত্তর দিল। আরে শালা বাবু, আমার বউ আমি আনবো না? দেখ মেঘ, এসব ভালো হচ্ছে না। আমার বোন তোর বউ না? তুই নিজে বলছিস তুই আমার বোনকে ডিভোর্স দিবি। তিয়ানা মুচড়ামুচড়ি করছে মেঘালয়কে নিজে থেকে ছাড়ানোর জন্য, কিন্তু মেঘালয়ের সাথে শক্তিতে পেরে উঠছে না সে। মেঘালয় আরও কিছুটা ঘনিষ্ঠ হয় তিয়ানার সাথে। তিয়ানার ঘাড়ে নাক ডুবিয়ে ঘ্রাণ নেওয়ার মতো করতে করতে তিলাতকে বলল। ডিভোর্স দেবো বলছি, দেয়নি। আইনি এবং শরীয়ত মোতাবেক তোর বোন এখন আমার বউ। তিলাত রাগে হিসিয়ে বলল। আমার বোন অসুস্থ মেঘ। আমার বউ, সেটা আমি বুঝে নেব। বলেই ফোন কাটতে নেয় মেঘালয়। তিয়ানা থাবা মেরে মেঘালয়ের থেকে ফোন কেড়ে নিয়ে বলতে নেয়। ভাইয়া এই লোকটা। কথা শেষ করতে পারে না তিয়ানা, তার আগেই মেঘালয় তিয়ানার থেকে ফোন কেড়ে নিয়ে তিয়ানাকে কোলে তুলে বেডরুমে নিয়ে অগ্রসর হয়। তিলাত স্তব্ধ হয়ে কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে থেকে রেগে গিয়ে গাড়িতে হাত দিয়ে জোরে থাপ্পড় মারে। তিলাত বেশ বুঝতে পারছে তিয়ানা কিছু বলতে চাচ্ছিল। মেঘালয় আটকে দিছে তাকে। মেঘালয় তিয়ানাকে খাটে শুয়ে দিয়ে নিজেও তার পাশে বসে। তিয়ানা মেঘালয়কে শুতে দেখে শোয়া থেকে উঠে বসে। তিয়ানাকে বসতে দেখে মেঘালয় না শুয়ে ভুরু কুঁচকে জিজ্ঞেস করে। কি হলো, ঘুমাবি না? তিয়ানা বিরক্তি নিয়ে ও বলে। আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না আমি। মেঘালয় চোখ মুখ কুঁচকে খানিকক্ষণ চেয়ে থেকে আচমকা টেনে তিয়ানাকে শুয়ে দিয়ে তার সাথে ঘনিষ্ঠ হয়ে শোয়া মেঘালয় তিয়ানাকে রেগে বলে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ছাড়ুন আমাকে। মেঘালয় তিয়ানাকে না ছেড়ে তাকে আরও আঁকড়ে ধরে নিজের সাথে। মেঘালয়ের এসব আদিক্ষেতা তিয়ানার যথেষ্ট বিরক্ত লাগছে, ন্যাকামি মনে হচ্ছে তার কাছে। আচ্ছা, আপনার ফ্ল্যাটে মেয়েদের ড্রেস কেন? আমি তো কখনো এখানে আসিনি। নাকি আপনার প্রেমিকাকে নিয়ে এখানে রুম ডেট করতেও আসতেন? তিয়ানার এমন কথায় রাগে শরীর জ্বলে ওঠে মেঘালয়ের। মানে তিয়ানার কি তার ক্যারেক্টার নিয়ে কথা বলছে? কি বলতে চাচ্ছিস তুই? মেঘালয়ের অগোচরে হাসে তিয়ানা। টোপ গিলছে তাহলে মেঘালয়। কিছুটা ঠাট্টার স্বরে বলে ওঠে তিয়ানা। কি বলতে চাচ্ছি বুঝছেন নিশ্চয়ই। ওকে, আবার বলছি, আপনার প্রেমিকার সাথে কি আমার অগোচরে এখানে রুম ডেটেও হতো? মেঘালয় আহাম্বক হয়ে যায়। সে ড্রেসগুলো তিয়ানার জন্য কিনে রেখেছিল, আর এই মেয়ে কিনা উল্টাপাল্টা বুঝে তার ফুলের মতো
পবিত্র চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করছে। রাগে দাঁতে দাঁত চেপে উত্তর দেয় মেঘালয়। ইয়া, আমার তো একটা না 10টা গার্লফ্রেন্ড আছে, তাদের নিয়ে আমি এখানে এসে রুম ডেট করি, শুনেছিস? এখন ঘুমা। তিয়ানা রাগে চোখে কিছু মেঘালয়ের দিকে চেয়ে থেকে বিছানা থেকে উঠে হন হন করে রুম থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকে দেয়। তিয়ানার কাণ্ডে মেঘালয় হা হয়ে যায়। নিজের মাথার চুল খামছে ধরে সে। ভেবে পাচ্ছে না এই বলদ মেয়েটাকে মানাবে কি করে। যেটা বোঝানোর সেটা বোঝে না, নিজের মতো আলফাল বুঝে বসে থাকে ছাগল একটা। তিয়ানার পরের দিন সকাল শুরু হয় ঘুমন্ত মেঘালয়ের গায়ের এক বালতি পানি ফেলে। ঘুমের মধ্যে পানি শরীরে পড়ায় চমকে ঘুম থেকে উঠে যায় মেঘালয়। তিয়ানা খাটের পাশে এক হাতে বালতি অন্য হাতে কোমরে রেখে শয়তান হেসে দেখে মেঘালয়কে। ধপ করে রাগ উঠে যায় মেঘালয়ের। শীতের সকালে শরীরে ঠান্ডা পানি পড়া যে কতটা বিরক্তিকর। ভুরু কুচকে তিয়ানাকে জিজ্ঞেস করে মেঘালয়। এটা কি করলি? এখন আমিও বাথরুমে এক বালতি ঠান্ডা পানি এনে তোর মাথায় ঢালি? তিয়ানা মেকি হেসে পেটে হাত রেখে ইশারায় মেঘালয়কে দেখিয়ে বলে। দেখি ঢালুন তো। শীতের সকালে কনকনে ঠান্ডা পানি আমার মাথায় ঢাললে আপনার বাচ্চারই ক্ষতি হবে। মেঘালয় দাঁত কিরমির করে বলে। ব্ল্যাকমেল করছিস? বলতে পারেন সেটাই। দু হাত মেলে আলসে দিয়ে বলে তিয়ানা। এখন জানতো, খাবার রেডি করুন গিয়ে, বাবুর খিদে পেয়েছে। মেঘালয় দাঁত কিরমির করে কটমট চোখে দেখতে থাকে তিয়ানাকে। তিয়ানা ডান হাত তুলে বাতাস করার মতো করে ঘর থেকে বেরোতে বেরোতে গলার সুর তুলে। ফান্দে পড়িয়া মেঘালয় চিপায় আটকেছে রে। মেঘালয়ের ইচ্ছে করলো ফ্লোরে থাকা বালতিটা তুলে তিয়ানার মাথায় মারতে। তিয়ানা ভেবে বালতিটাকে মারে মেঘালয়। বেচারা বালতি। মেঘালয় রোষে পড়ে নিজের জীবন ত্যাগ করে, মানে ভেঙে চৌচির অবস্থা হয়। তিয়ানাকে গাল দিতে দিতে বাথরুমে গিয়ে ধরাস করে দরজা আটকে দেয় মেঘালয়। তিয়ানা ঘরে বাইরে থেকে উকিঝুঁকি মেরে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। কিটকিটিয়ে হেসে দেয় সে। এবার বুঝবে মেঘালয় চৌধুরী। মিসেস তিয়ানা চৌধুরী ঠিক কি, সবে তো শুরু। নিজ মনে কথাগুলো বলে কিটকিটিয়ে হাসে তিয়ানা। হাসতে হাসতে আবার সুর তোলে। ফান্দে পড়িয়া মেঘালয় চিপায় আটকেছে রে। পার্কের বেঞ্চিতে চোখ মুখ শক্ত করে বসে আছে তিলা। তার পাশে অসহায় মুখ করে বসা অবন্তী। কিছুক্ষণ আগে আসতে দেরি হওয়ায় মেঘালয়ের উপরের সব ঝাল বেচারি অবন্তীর উপর ছাড়ল। অবন্তী ভয়ে ভয়ে বলল। আমার কি দোষ? মেঘ ভাইয়ার রাগ আমার উপর দেখাচ্ছ কেন? আশেপাশে তাকিয়ে তিলাত নিজে শান্ত করে অবন্তীর হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে বলে। আমি মেঘকে সহ্য করতে পারছি না অন্তি। মেঘ ভাইয়া তো তোমার বেস্ট ফ্রেন্ড। ভাবুক হয় তিলাত। হ্যাঁ, মেঘ তার বেস্ট ফ্রেন্ড, জান জিগার বন্ধু তার। কিন্তু মেঘ কি করলো? তার বোনকে বিয়ে করে নিয়ে এতটা যন্ত্রণা দিল। এক প্রকার মানসিক টর্চার। সেটা কোনো ভাই সহ করবে। তার মতে পৃথিবীর এমন কোনো ভাই নেই যে নিজের বোনের কষ্ট সহ করতে পারে, আর না সেই মানুষটাকে ক্ষমা করতে পারে যে বোনকে কষ্ট দেয়। তিলা জানতো মেঘালয় প্রচণ্ড ভালোবাসে তিয়ানাকে, তাই সে বিয়েতেও মত দিয়েছিল। মেঘের মতো কাউকে তার বোন স্বামী হিসেবে পেয়ে বোন ভালো থাকবে, সেই বন্ধুই কিনা তার বোনকে এতটা কষ্ট দিল। তিলা যতই মেঘালয়ের সাথে সব ঠিক করে নিতে চায়, ততই তার মস্তিষ্ক হানা দেয় মেঘালয়ের বলা সেই অসহ্য কথাটা। তাহলে ডিভোর্স হওয়াটাই বেটার। এই শব্দগুলো কিছুতেই ভুলতে পারছে না তিলাত। যতই মনে পড়ে তার মন চায় মেঘালয়কে জানে মেরে দিতে। তিলাত ভেবে নিয়েছে সে কিছুতেই তার বোনকে মেঘালয়ের কাছে রাখবে না। নেহাত সে মেঘালয়ের ফ্ল্যাটটা কোথায় জানে না, তাই এভাবে হাত পা গুটিয়ে বসে আছে। তোমার এটা মনে হচ্ছে না তিয়ানাকে মেঘালয় ভাইয়া এতটা ভালোবাসা সত্ত্বেও এমন একটা কাজ কেন করলো? অবন্তীর কথায় সম্মিত ফিরে পায় তিলাত। ভুরু কুচকে বলে উঠল। মানে? তুমি তো বললে মেঘ ভাইয়া নাকি তিনাকে ভালোবাসতো,
সেই ছোট্টবেলা থেকে এবং সবটা তুমি জানতে। তবে তোমার মনে হচ্ছে না মেঘালয় ভাইয়া গত কয়েক মাসে যা করেছে তার কিছু একটা রিজন আছে? না হলে তিনি তিয়ানাকে এতটা ভালোবাসা সত্ত্বেও এমনটা কেন করবেন? কি লাভ? যদি বলো বৃষ্টি নামের প্রেমিকার জন্য, কিন্তু তুমি তো ছোট্ট থেকে মেঘ ভাইয়ের সাথে বড় হয়েছ। তোমার ফ্রেন্ড এত বছরে একবারও কি জানতে পারোনি বৃষ্টির কথা? বা তোমার মনে হচ্ছে না হঠাৎ কোথা থেকে এই বৃষ্টি ক্যারেক্টার উধাও হলো? ডাইনিং টেবিলের চেয়ারে আসন পেতে বসে আছে তিয়ানা। মেঘালয়ের পাশে কিচেনে খাবার তৈরি করছে। মেঘালয়ের রাগের সীমা ভেবে মনে মনে পৈশাচিক হাসে তিয়ানা। আহা, কি শান্তিটাই না লাগছে তার মনে, প্রাণে, দেহে। ডক্টর মেঘালয় চৌধুরী কিনা বউয়ের জন্য কিচেনে গিয়ে খাবার রান্না করছে, এ যেন স্বপ্ন। তিয়ানার একবার ইচ্ছে করলো এই দৃশ্য ফোনে ক্যাপচার করে রাখবে, পরে ভাবলো না, দরকার নেই, দেখা যাবে হিতে বিপরীত হলো। এমনিতেই সে সকাল থেকে অনেক খেপিয়েছে। মেঘালয়কে আরও খেপে গেলে তাকে তুলে আছাড় মারবে। কিচেন থেকে খাবার তৈরি করে নিয়ে এসে ডাইনিংয়ে রাখে মেঘালয়। তিয়ানা একবার আর চোখে দেখে মেঘালয়কে। টি শার্টের উপর কিচেন অ্যাপ্রন পরে আছে মেঘালয়, সাথে মাথায় টুপি। তা দেখে মুখ লটকায় তিয়ানা, মনে বিড়বিড়ায়, ঢং দেখে বাঁচি না বলে ভেঙচি কাটে তিয়ানা। মেঘালয় তিয়ানাকে দেখছিল। তিয়ানার হঠাৎ ভেঙচিতে ভুরুকুটি করে সে। তিয়ানা গলার ঝেড়ে বলল, খাবার কি টেবিল চেয়ারে খাবে? ভুরুকুটি করে মেঘালয়। তিয়ানা মেকি হেসে বলে, সার্ভ করবে কে? শোনা মতো চোখ দিয়ে তিয়ানাকে নাই করে দেওয়ার মতো তাকায় মেঘালয়। তিয়ানা ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে। মেঘালয় মুখে কিছু না বলে খাবার সার্ভ করে দেয়। তিয়ানা মনে মনে হাসে, আহা, মেঘালয় তাকে খাবার সার্ভ করে দিয়েছে, অবিশ্বাস্য। তিয়ানা এক হাত নিজের পেটে রেখে বলে, বাবু, অল ক্রেডিট গোস টু ইউ। একমাত্র তোর জন্যই তোর এই খারুস বাপকে টাইট দিতে পারছি, সোনা বেবি আমার। মেঘালয় তীক্ষ্ণ দৃষ্টিতে তিয়ানার দিকে বিধি লক্ষ্য করে। তিয়ানা আর চোখে মেঘালয়ের চুপসে যাওয়া মুখের দিকে চেয়ে খেতে খাবার মিনমিনিয়ে সুরে তোলে। ফান্দে পড়িয়া মেঘালয় চিপায় আটকাচ্ছে রে। খাওয়া শেষে বিছানায় আতশোয়া হয়ে বসে আছে তিয়ানা। মেঘালয় তিয়ানার প্রয়োজনের জিনিস খাটের পাশে এনে রেখে দিয়ে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। তিয়ানা সেদিকে চোখ ছোট ছোট করে চেয়ে আছে। মেঘালয় তার দিকে তাকাতে মুখ লটকায়, সেটা দেখে খলখলিয়ে হেসে দেয় মেঘালয়। তিয়ানা রাগি রাগি চোখ দেখে হাসি বন্ধ করে মেঘালয়। ড্রেসিং টেবিলের উপর থেকে পারফিউম তুলে শরীরে মাখে। তিয়ানা মুখ লটকিয়ে ভুরু কুচকে বলে, এত এত হিরো হয়ে ঠিক কোথায় যাচ্ছেন বলুন তো? হসপিটালে তো, নাকি আপনার ওই প্রেমিকা আদরিনী তার সাথে ডেটে যাচ্ছেন? মেঘালয় দুষ্টু হেসে তিয়ানার কাছে এসে দু হাত বাড়ায় তিয়ানার গালে রেখে তিয়ানার মুখ কাছে টেনে এনে কপালে ঠোঁট ছুঁয়ে দুষ্টু হেসে বলে, হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছি। যাবি তুই? তুই চাইলে নেওয়া যায় তোকে, আফটার অল বউ বলে কথা। তিয়ানা কিছুক্ষণ শান্ত চোখে মেঘালয়কে দেখে। মেঘালয়ের হাত গাল থেকে সরিয়ে নেয়। বিছানা থেকে নেমে ঘরের বাইরে যেতে যেতে বলল, শুধু শুধু আমাকে আটকে রেখে দিয়েছেন। আমাকে আটকে রেখে কী লাভ বুঝতেছি না। ডিভোর্স পেপারে সাইন করে দিলে মৃত্যু। আপনি আপনার প্রেমিকাকেও বিয়ে করতে পারতেন। দীর্ঘশ্বাস ফেলে মেঘালয়। কি চাচ্ছে আর কি হলো? তিয়ানাটা কি মজাও বুঝবে না? এত বোকা কেন মেয়েটা? সব কি বলে বোঝাতে হয়? রেডি হয়ে ড্রয়িংয়ে আসে মেঘালয়। তবে ড্রয়িংয়ে এসে ভুরু কুচকে ফেলে সে। তিয়ানা তার ফোন হাতে থম মেরে সোফায় বসে আছে। মেঘালয়ের উপস্থিতি পেয়ে তার দিকে তাকায়। তিয়ানার চোখে জল। মেঘালয়ের বুকে মোচড় দিয়ে ওঠে। সে তাড়াহুড়ো করে তিয়ানার কাছে গিয়ে তিয়ানাকে ধরে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, তিনু, কাঁদছিস কেন? কোথাও লাগছে? পেটে ব্যথা করছে? তাচ্ছিল্য হাসে তিয়ানা।
হাত বাড়িয়ে ফোন মেঘালয়ের দিকে এগিয়ে দেয়। ভোরু কুচকে ফোন নিয়ে দেখে স্ক্রিনে বৃষ্টির নাম। বৃষ্টি কল দিয়েছে। সেটা দেখে তিয়ানার এমন রিয়াক্ট। মেঘালয় কল রিসিভ না করে কেটে দিয়ে ফোন জিন্সের পকেটে রেখে অসহায় চোখে তাকায়। তিয়ানা মেঘালয়কে উদ্দেশ্য করে পাশ কাটিয়ে যেতে নেয়। মেঘালয় তিয়ানার হাত ধরে আটকে দিয়ে তিয়ানাকে টেনে নিজের কাছে নিয়ে এসে হাত বাড়িয়ে তার চোখের জল মুছে দেয়। তিয়ানার গালে হাত দিয়ে বলল, তুই এত বোকা কেন তিনু? তিয়ানা গাল থেকে মেঘালয়ের হাত সরিয়ে কান্না ভেজা কণ্ঠে প্রশ্ন করে। মানে? দীর্ঘশ্বাস ফেলে মেঘালয়। ডান হাতের মধ্যমা আর বুড়ো আঙুল তুলে কপালে স্লাইড করে বলল, সব বলে দিতে হবে তোকে? বাচ্চার মা হয়ে যাচ্ছিস, তবে বুদ্ধি খুলল না। একদিনও দেখেছিস বৃষ্টির সাথে আমাকে কথা বলতে? তিয়ানা মাথা নাড়িয়ে না বুঝালো, তবে কিছু একটা মনে পড়ার মতো করে বলল। কিন্তু ডেটে যেতে দেখেছি। মৃদু হাসে মেঘালয়। ডেটে? 2 দিন দেখেছি। মুখ গোমরা করে উত্তর দেয় তিয়ানা। মেঘালয় হেসে তিয়ানাকে কাছে টেনে এনে গাঢ়ভাবে জড়িয়ে ধরে বলল, তাতে বুঝি গেল বৃষ্টি আমার গার্লফ্রেন্ড? তিয়ানা কপাল কুঁচকে বলে, আপনি বলেছেন কি বলেছি? ওই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড। খলখলিয়ে হাসে মেঘালয়। হাসি থামিয়ে বলল, তিনু তুই কি জেলাস? ভুরুকুটি করে ফেলে তিয়ানা। তিয়ানার গাল টিপে দিয়ে দুষ্টু হেসে প্রশ্ন করলো মেঘালয়। ভালোবাসিস আমাকে? থতমত খেয়ে যায় তিয়ানা। আমতা আমতা করে বলে, না, আপনাকে ভালোবাসার কোনো ইচ্ছে আমার নেই। মেঘালয়ের থেকে নিজেকে ছাড়িয়ে বেডরুমে চলে যেতে নেয় তিয়ানা। মেঘালয় কিছু থেকে গলা উঁচু করে হাঁপ ছেড়ে বলল, বাট আই লাভ ইউ তিনু। পা থেমে যায় তিয়ানার। বুকের ভিতর কেমন ধরফর করে ওঠে তার। মাত্র মেঘালয়ের বলা শব্দগুলো বারবার প্রতিধ্বনি হয় তার কানে এসে লাগছে। তিয়ানাকে থিম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে শব্দহীন হাসে মেঘালয়। ফোন হাতে নিয়ে হাত ঘুরে একবার সময় দেখে সদর দরজা থেকে বেরিয়ে ফ্ল্যাট লক জোরে নিজ গন্তব্য যায় সে। ড্রয়িং রুমের সোফায় আসন পেতে থম মেরে বসে আছে তিয়ানা। মাথা হ্যাং হয়ে গেছে তার। বারবার ঘরে ফিরে মাথায় মেঘালয়ের বলা আই লাভ ইউ শব্দটা আসছে। আচ্ছা, মেঘালয় কি সত্যি এটা বলেছে? নিজের কানকে বিশ্বাস হচ্ছে না তিয়ানার। এটা সত্যিই সত্য। মেঘালয় তাকে ভালোবাসি বলেছে। চোখের কোণে জল চলে আসে তিয়ানার। খুব কান্না পাচ্ছে তার। গলাও শুকিয়ে আসছে। মেঘালয় সত্যি সত্যি বলল এটা। ডান হাত দিয়ে পেটে রেখে নিজের মনে প্রশ্ন করলো তিয়ানা, বাবু, তোমার বাবা কি সত্যি বললো তখন, নাকি আমি ভুল শুনেছি? সারাটা দিন নাওয়া খাওয়া ছেড়ে এক ধ্যানে বসে থাকে তিয়ানা। সম্মিত ফেরে বিকেলে মেঘালয়ের আগমনে। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে এসে তিয়ানাকে সকালের জায়গায় কাপড় পরা অবস্থায় দেখে একভাবে বসে থাকতে দেখে ভুরুকুটি করে মেঘালয়। দরজা লক করে সোফায় তিয়ানার পাশে বসে। তিয়ানার গাল গলা চেক করে দেখে জ্বর টর হলো কিনা। তিয়ানা মেঘালয়ের দিকে এক ধ্যানে চেয়ে থাকে। মেঘালয়ের ভাবুক স্বরে জিজ্ঞেস করলো, এভাবে বসে আছিস কেন? শাওয়ার নিসনি? শাওয়ার না নে ড্রেস তো চেঞ্জ করতি। তিয়ানা কোনো উত্তর না দিয়ে মেঘালয়কে দেখতে থাকে। মেঘালয় তিয়ানার কোনো উত্তর না শুনে হতাশ হয়ে উঠে ডাইনিংয়ে গিয়ে দেখে খাবার যেমন রেখে গিয়েছিল তেমনই রাখা। রাগ উঠে যায় তার। তিয়ানার কাছে এসে জিজ্ঞেস করে, খাসনি কেন? ইচ্ছে করছে না। বলে উঠে বেডরুমে চলে যায় তিয়ানা। রাগ হলেও প্রকাশ করে না মেঘালয়। ফ্রেশ হয়ে খাবার নিয়ে ঘরে যায় মেঘালয়। দেখি তিয়ানা গুটিসুটি মেরে শুয়ে আছে। খাবারটা বেড টেবিলের উপর রেখে তিয়ানাকে টেনে তুলে মেঘালয় জোর করে খাইয়ে দেয়। খেয়ে দিয়ে কিছু না বলে ঘুমিয়ে যায় তিয়ানা। তিয়ানার অদ্ভুত ব্যবহারে ভাবনায় পড়ে যায় মেঘালয়। ফোন বের করে মৌমিতার নম্বরে ফোন লাগায় সে। কল রিসিভ করে ধমকের স্বরে বলে মৌমিতা, কি চাই? মায়ের ধমকে হতভম্ব হয়ে যায় মেঘালয়। আমতা আমতা করে বলল, আম্মু। কি দরকার? এভাবে বলছো কেন? মৌমিতা ধরা গলায় বলল, তোমার সাথে আর কিভাবে কথা বলবো?
মেঘালয় অসহায় কণ্ঠে প্রশ্ন করলো। এখনও রেগে আছো? তাহলে কি আমার রাগ না করে বসে থাকার কথা? মেঘালয় হতাশ স্বরে বলল। সব কিছুর জন্য আই এম সরি আম্মু। তিনুটা খুব কষ্ট পেয়েছে মেঘ। ঘুমান্ত তিয়ানাকে এক পলক দেখে উত্তর দিল মেঘালয়। কষ্ট পেয়েছে বলেই সত্যিটা জানতে পেরেছে। মৌমিতা কঠোর কণ্ঠস্বরে উত্তর দেয়। তুমি খুব খারাপ করছো মেঘ। মৃদু হাসে মেঘালয় বলল। খারাপ করার কারণেই তুমি সবটা নিজ ইচ্ছেতে স্বীকার করলে আম্মু। থতমত খেয়ে যায় মৌমিতা। কথার পিঠে উত্তর দেয় না সে। মায়ের চুপ হয়ে যাওয়া দেখে হাসে মেঘালয়, হেসে বলল। আমি খারাপ না করলে তিয়ানা, আঙ্কেল, তিলাত কখনো সত্যিটা জানতো না। তুমি এবং আন্টি আম্মু সমান অপরাধী আম্মু। আমাদের সবাইকে ঠকিয়েছো তোমরা। মৌমিতাকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় মেঘালয়। কল কাটার পর মনে পড়ল তার তিয়ানার জন্য কল দিল, সেটাই তো জানা হলো না। দ্বিতীয়বার মৌমিতাকে কল দিতে ইচ্ছে করে না মেঘালয়ের, তাই বৃষ্টিকে কল দেয় সে। বৃষ্টির থেকেই তিয়ানার এই মুড সুইংয়ের ব্যাপারে জানবে সে। মেয়েটা ঠিক মতো খাচ্ছে যাচ্ছে না, তবে অবশ্যই ঘর থেকে বেরিয়ে না হলে পাগলিটা ঘুম থেকে জেগে তাকে বৃষ্টির সাথে কথা বলতে দেখলে তাকে চিবিয়ে খাবে ভেবে খিলখিল করে হেসে দেয় মেঘালয়। তিয়ানাকে জেলাস ফিল করাতে তার মজা লাগে। বোকা মেয়েটা এটাও ভুলে গেছে বৃষ্টি তার স্কুল লাইফের ফ্রেন্ড, ছোটবেলায় যার গলা ধরে সব সময় ঝুলে থাকতো। আজ তাকেই নিজের না হওয়া সতীন ভেবে বসে আছে। মাস দিনেক একভাবে কেটে গেল তিয়ানার ফ্ল্যাট আটকে মেঘালয়ের সাথে। আজকাল বেশ গম্ভীর হয়ে গেছে তিয়ানা। মেঘালয়ের সাথে ততটা কথা বলে না কারণবশত। মেঘালয়কে অবশ্য খুব চেষ্টা করেছে তিয়ানাকে স্বাভাবিক করার, তবে পেরে উঠছে না। মেয়েটা তাকে ইগনোর করছে, তাকে পাত্তা দেয় না। তিয়ানাকে হঠাৎ চুপ হয়ে যেতে দেখে মেঘালয় মনে মনে অস্থির হয়ে আছে। বুকের ভিতর অস্বস্তি হচ্ছে তার। এই তো আজ সকালের কথা, খাবার খাচ্ছিল তিয়ানা। মেঘালয় তার পাশে বসেছিল তিয়ানার কিছু লাগবে কিনা জানার জন্য। তিয়ানার বমি বমি পাচ্ছিল। নিজে তাড়াহুড়ো করে উঠে বাথরুমে যেতে গিয়ে পায়ে চোট লেগে ব্যথা পেলেও মেঘালয়কে কিছু বলে না। ভারী অবাক হয় মেঘালয়, সেই সাথে কষ্টও পায়। তিয়ানা ইগনোর মেঘালয় এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে তিয়ানাকে এতদিন ইগনোর করার ফল। ইস, কি যন্ত্রণা হয় বুকে। তিয়ানার হয়তো হতো মেয়েটা কেমন নির্লিপ্ত হয়ে যাচ্ছে। সে রাগ দেখালেও কিছু বলে না, ভালোবাসলেও কিছু বলে না। এটা অনুভূতি শূন্য হয়ে মানুষ মনে হচ্ছে তিয়ানাকে। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে মেঘালয়। পাশে থাকা অ্যাপ্রনটা হাতে তুলে নিয়ে নিজ কেবিন থেকে বেরিয়ে ডিউটিতে যায় সে। তিয়ানা বাসায় একা আছে, কাজ শেষে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে তার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজ প্রতিবিম্ব দেখছে তিয়ানা। সালোয়ার কামিজ বা শার্ট প্লাজো ছেড়ে শরীর এখন ঢিলেঢালা ফ্রক জড়ানো। মৃদু হেসে নিজের প্রতিবিম্বে দিকে চেয়ে পেটে হাত রাখে সে। তার প্রেগনেন্সির 5 মাস চলছে, আর চার মাস পরেই তার কোলে আলো করে একটা ছোট্ট পুতুল আসবে। গুলুমুলু কিউট একটা বাচ্চা ভেবেই খিলখিলিয়ে হেসে দেয় তিয়ানা। বদ্ধ ফ্ল্যাটে হাসার শব্দগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। নিজেকে দেখে তিয়ানা, মুটিয়ে গেছে সে। চেহারায় কেমন মামা একটা ভাব চলে আসছে। ভাবে তিয়ানা, সেও যখন তার তুলিকাও পেটে ছিল তখনও কি তুলিকা এভাবে তার মতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে এমন হাসতো, বা তার আসার জন্য তারই মতো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করত। নিজের প্রশ্নের উত্তর নিজে দেয় তিয়ানা। তুলিকা অপেক্ষা ঠিকই করতো তার জন্য, তবে তার মতো পরম মমতায় নিজ সন্তানকে আঁকড়ে ধরার জন্য না, নিজের বোনকে দান করার জন্য। অপেক্ষা অবশ্যই করত। তাচ্ছিল্য হাসে তিয়ানা। বাড়ি ফিরে তিয়ানাকে আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে দেখে সমস্ত দিনের ক্লান্তি ঘুচে যায় মেঘালয়ের। বসার রুমে থাকা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঘরে আসে মেঘালয়, তাই
কাল বিলম্ব না করে ঠোঁট প্রসারিত করে হেসে তিয়ানার পেছনে গিয়ে তাকে জড়িয়ে ধরে মেঘালয়। হঠাৎ কেউ তাকে জড়িয়ে ধরে ভয়ে কেঁপে ওঠে তিয়ানা। আয়নায় তাকে জড়িয়ে ধরা মেঘালয়ের প্রতিবিম্ব দেখে ভয় কাটে তার। মেঘালয় কখন আসলো প্রশ্ন জাগলেও তাকে প্রশ্ন করে না তিয়ানা। মেঘালয়ের জড়িয়ে ধরায় কোনো প্রতিক্রিয়া দেখায় না সে। আয়না থেকে চোখ নামিয়ে ফ্লোরের দিকে দৃষ্টি রাখে তিয়ানা। মেঘালয় ভেবেছিল তার হঠাৎ জড়িয়ে ধরা নিয়ে তিয়ানা তার সাথে ঝগড়া করবে, কিন্তু তার ভাবনার বিপরীত কাজ করলো তিয়ানা নিজেকে নির্লিপ্ত রেখে। তিয়ানার এই চুপ হয়ে যাওয়া নিয়ে নির্লিপ্ত সহ হচ্ছে না, মন খারাপ হয়ে যায় তার। তিয়ানাকে ছেড়ে দিয়ে রেগে গিয়ে খাটের লাথি মেরে ব্যালকনিতে চলে যায় মেঘালয়। তিয়ানার শান্ত চোখে একবার দেখে কিচেনে খাবার রেডি করতে চলে যায়। আজকাল মেঘালয়ের সাথে তার কথা বলতে ইচ্ছে করে না। মেঘালয় তার প্রতি সমস্ত কেয়ার তার কাছে আধিক্যতা মনে হচ্ছে। খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে চেয়ার টেনে বসে তিয়ানা। দুটো প্লেটে খাবার নিয়ে মেঘালয়ের জন্য অপেক্ষা করছে সে। মেঘালয় তাকে ভালো না বাসুক, সে তো বাসে। সারাদিন খেয়ে না খেয়ে হসপিটালে ছিল মানুষটা, খেয়েছে কিনা ঠিক নেই, তাই খাবার বেড়ে রাখলো সে। মেঘালয়কে মুখ ফুটে ডাকতে ইচ্ছে করছে না তিয়ানার, তাই চামচ তুলে প্লেটে শব্দ করে সে। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল মেঘালয়। হঠাৎ করে লাইফটা কেমন কমপ্লিকেট হয়ে যাচ্ছে। অবশ্য সেসবের জন্য তো সে নিজেই দায়ী, তবে গত 3 মাস তিয়ানার ইগনোর তার মনে পীড়া দিচ্ছে, তাই যন্ত্রণা কাটার জন্য সিগারেটকে বেছে নিয়েছে সে। ডাইনিং থেকে চামচ টাকানোর শব্দ পেয়ে বাঁকা হাসে মেঘালয়। এমনটা প্রতিদিন হচ্ছে। খাবারের জন্য তিয়ানা তাকে নিচ থেকে না ডেকে চামচ টাকানোর পন্থা অবলম্বন করেছে। হাতে থাকা শেষ হয়ে যাওয়া সিগারেটের শেষ টান দিয়ে শেষ হয়ে যাওয়া অংশটুকু ব্যালকনিতে দিয়ে ফেলে দেয় মেঘালয়। পকেট থেকে সেন্টার ফুড তুলে কিছুক্ষণ চাবিয়ে ফেলে দিয়ে মুখের সামনে হাত এনে গন্ধ হচ্ছে কিনা নিশ্চিত হয়ে খেতে যায় সে। ডাইনিংয়ে এসে চেয়ার টেনে তিয়ানার পাশে খেতে বসে মেঘালয়। মেঘালয় পাশে বসা মাত্রই ভুরু কুঁচকে ফেলে তিয়ানা। মেঘালয়ের শরীর থেকে সিগারেটের স্মেল আসছে। আজকাল প্রায় মেঘালয়ের শরীর থেকে সিগারেটের গন্ধ পায় সে। আচ্ছা, মেঘালয় কি সিগারেট খায়? ভুরুকুটি করে তিয়ানা সন্দেহ নিয়ে মেঘালয়ের দিকে দৃষ্টি ফেরায়। খাচ্ছিল মেঘালয়। তিয়ানাকে তাকানো দেখে বোকা হাসে মেঘালয়। সন্দেহ কিছুটা গাঢ় হয় তিয়ানার। ভুরু নাচিয়ে মেঘালয়কে প্রশ্ন করে সে। আপনি কি গার্লফ্রেন্ডের সঙ্গে ইদানিং সিগারেট খাচ্ছেন? তিয়ানার গার্লফ্রেন্ড জড়িত প্রশ্নে মন মেজাজ খারাপ হয়ে যায় মেঘালয়ের। দাঁতের দাঁত চেপে উত্তর দেয় সে। গার্লফ্রেন্ডের শোকে না, বউয়ের শোকে। কেন, বউ কি মরছে? তিয়ানার বলা কথা শুনে মাথায় রাগ ওঠে তীর তীর করে বাড়ে মেঘালয়ের। এমনিতে তিয়ানার ডেলিভারির দিন যত ঘনিয়ে আসছে তার চিন্তা তত বাড়ছে। আর মেয়েটা তার সাথে মশকরা করছে। তবে তিয়ানাকে কিছু না বলে খাবার ছেড়ে উঠে যায় মেঘালয়। বসার রুমে সোফায় বসে অফিসের কাজ করছিল তুলিকা। তিলাত তার পাশে এসে ধূপ ধাপ শব্দ করে বসে। একবার তিলাতকে দেখে কাজে মনোযোগ দেয় তুলিকা। তিলাত ঠান্ডা স্বরে জিজ্ঞেস করে, তিয়ানার কি খবর আম্মু? মেঘ তো বললো বেটার। বাইরে চোখ রেখে উত্তর দেয় তুলিকা। তিলাত চোখ মুখ শক্ত করে ফেলে তুলিকার উত্তরে। তার পছন্দ হয়নি। সে রাগ নিয়ে বলল, 3 মাস হয়ে গেছে আম্মু। মেঘ তিয়ানাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে সেটা অবধি জানি না আমরা। আর তোমরা কি না চুপ করে আছো? তিয়ানা তোমার বোন হলেও তার এখন বিয়ে হয়ে গিয়েছে মেঘ। তিয়ানার স্বামী, তাই তোমার থেকে মেঘের অধিকার বেশি। মেঘালয় তার স্ত্রীকে কোথায় রাখবে কোথায় রাখবে না সেটা তার ব্যাপার। আমরা সেখানে তাকে কিছু বলতে পারি না। তুলিকার কথা পছন্দ হয় না তিলাতের। টি টেবিলের উপর থাকা মাটির ফুলের টব তুলে ফ্লোরে আছাড় মেরে রাগে ফোঁস করে তুলিকার উদ্দেশ্যে বলল, অ্যাকচুয়ালি আব্বু ঠিকই বলে আম্মু। তুমি আর তোমার সো কল্ড মৃত বোন দুজনেই এক। মেঘালয় আমার বোনকে এত কষ্ট দেওয়ার পরেও তুমি সেই মেঘকেই সাপোর্ট করছো, এটা জেনেও যে মেঘ এক প্রকার তিয়ানকে নিজের সাথে আটকে রেখেছে।
ওর অনিচ্ছা সত্ত্বেও তুমিও শুনে রাখো আম্মু, আমি তিয়ানার খোঁজ পেলে ওকে আমি মেঘালয়ের কাছ থেকে নিয়ে আসবো, সেটা তোমার আদরের মেঘ না চাইলেও। টি টেবিলের উপর জোরে লাথি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তিলাত। খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সাদিদ। ছেলের চেঁচামেচি শুনে শোয়া থেকে উঠে বসার ঘরে এসে দেখে তুলিকা হতবম্ব হয়ে ভেঙে যাওয়া টি টেবিলের দিকে চেয়ে আছে। হয়তো ভাবছে তার শান্তশিষ্ট ছেলেটা কি করে এতটা উগ্র মেজাজের হয়ে গেল। সাদিদ তুলিকা হতবম্ব চেহারা দেখে তাচ্ছিল্য হেসে চলে যেতে যেতে মনে মনে বিড়বিড়ায়, আমার সাথে অন্যায়ের শাস্তি তুমি পাবে তুলি। আমি যেমন সারা জীবন একা থেকেছি, তুমিও ঠিক এমনটাই থাকবে। একদিন সবাই তোমাকে ছেড়ে যাবে। যাকে তুমি ভালোবেসেও ভালোবাসলে না, সেও যাবে, শুধু অপেক্ষা মাত্র। এসব কি তিনু? তোর এসব কতদিন চলবে? মেঘালয়ের প্রশ্নের কোনো উত্তর দেয় না। রাগ উঠে যায় মেঘালয়ে। ডাইনিং টেবিলে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে। ভয়ে কেঁপে ওঠে তিয়ানা, তবে ভাবমূর্তি পাল্টায় না। রেগে মেঘালয় তিয়ানার বাহু চেপে ধরে পড়ল। আমাকে ইগনোর করছিস কেন? কেন এসব করছিস? তাচ্ছিল্য হাসে তিয়ানা, বলল, এই কাজটা আপনিও একদিন আমার সাথে করতেন। চোখের দৃষ্টি শীতল হয় মেঘালয়ের। আলগা হয়ে হাতের বাঁধন। তিয়ানার বলা কথাটা বুকে গিয়ে বাঁধল যেন তার। আচ্ছা, তিয়ানা কি খুব বেশি কষ্ট পেয়েছে? সে খুব বেশি পাষাণ হয়ে গিয়েছিল? উত্তর জানা নেই মেঘালয়ের। কাঁপা কাঁপা স্বরে বলল। তিনু আমি মেঘালয়কে থামিয়ে দেয় তিয়ানা। মেঘালয়ের চোখে চোখ রেখে বলল, আমাকে কোনো অজুহাত দিতে হবে না মেঘ ভাইয়া। তিনু বললাম না আমাকে কোনো অজুহাত দিতে হবে না। তিয়ানা নিজেকে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। মেঘালয় পেছন থেকে ডেকে বলল। আমি তোকে ভালোবাসি তিনু। থমকে দাঁড়ায় তিয়ানা। বিস্মিত চোখে পেছন ফিরে মেঘালয়কে দেখে। দুজনের দৃষ্টি বিনিময় হয়। খানিকক্ষণ থম মেরে তাকিয়ে থেকে হো হো করে হেসে দেয় তিয়ানা। তিয়ানাকে এভাবে হাসতে দেখে হতবাক হয়ে যায় মেঘালয়। তিয়ানা হাসতে হাসতে বলল, এটা আবার আপনার কোন নতুন চাল মেঘ ভাইয়া? মেঘালয় অস্ফুট স্বরে বলল। তিনু থামিয়ে দেয় তিয়ানা, বলে, আমাকে ছেলে ভোলানো বলি বোঝাতে হবে না মেঘ ভাইয়া, আমি সব বুঝি। ব্যথিত হয় মেঘালয়। করুণ চোখে দেখে তিয়ানাকে, তবে তিয়ানা পাত্তা দেয় না। বলে, আপনি আবার আমাকে ভোলাতে চাচ্ছেন মেঘ ভাইয়া, আর সেটা কেন সেটাও আমি খুব ভালো করেই জানি। আমি তোকে ভালোবাসি তিনু, সত্যি বলছি। চোখ বাঁকিয়ে হাসে তিয়ানা, বলে, তাহলে আপনার সাবেক প্রেমিকা বৃষ্টি আপুর সাথে কেন যোগাযোগ রেখেছেন? তাছাড়া আপনি তো তাকে ভালোবাসতেন, হঠাৎ ঘোল পাল্টে ভালোবাসাটা আমার কাছে ট্রান্সফার করলো। কদিন পর তো তাহলে অন্য কারো কাছে ট্রান্সফার করবে আপনার সো কল্ড ভালোবাসা। তিনু আমাকে ধমকে লাভ নেই ভাইয়া, আমি আপনাকে আর ভয় পাই না। রক্তচক্ষু নিয়ে তাকায় মেঘালয়। সেটা দেখে তিয়ানা হেসে বলল, দেখলেন তো, ঘোল পাল্টে আবার নিজের রূপে ফিরে আসলেন। চোখের দৃষ্টি শান্ত হয় মেঘালয়ের। ব্যথিত কণ্ঠে বলল, আমাকে বলার সুযোগ দে। মুখ ঘুরিয়ে উত্তর দেয় তিয়ানা। 8টা মাস তো দিয়েছিলাম, আর পারছি না। তাড়াহুড়ো কণ্ঠে বলল মেঘালয়। 5 মিনিট দে। উত্তর দেয় না তিয়ানা। হেঁটে গিয়ে গেস্ট রুমে ঢুকে দরজায় খিল আটকে দেয় সে। তবে খিল আটকানোর আগে বলে যায় সে, আমার প্রতি হঠাৎ ভালোবাসার নাটকটা আমার বাচ্চাকে কেড়ে নেওয়ার জন্য, সেটা আমি খুব ভালো করেই জানি মেঘ ভাইয়া, কিন্তু আপনাকে আমি সেই সুযোগ দেব না। তিয়ানাকে মানাতে না পেরে ফ্ল্যাট থেকে বের হয়ে যায় মেঘালয়। তিয়ানা মেঘালয়ের বের হওয়ার অপেক্ষাতেই ছিল। মেঘালয় ফ্ল্যাট থেকে বের হওয়া মাত্রই গেস্ট রুম থেকে বের হয়ে যায়। রুমে গিয়ে আলমারিতে জামা কাপড়ের ভিতর থেকে লুকিয়ে রাখা মেঘালয়ের ওয়ালেট থেকে চুরি করা ফ্ল্যাটের চাবি বের করে নেয় সে। কিছুক্ষণ ঘুরে ফ্ল্যাটটা দেখে। কিছু টাকা নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে যায় সে। আর যাই হোক, তার বাচ্চা সে মেঘালয়কে দেবে না। তাতে যদি তাকে পালাতে হয় তো সে পালাবে। এছাড়া কোনো উপায় তার জন্য রাখেনি মেঘালয়। আজ কিনা তার বাচ্চাকে তার থেকে দূরে সরানোর জন্য মিথ্যা ভালোবাসি বলার নাটক করলো মেঘালয়। নতুন রূপী মেঘালয়কে চিনতে পারছে না তিয়ানা। মনে হচ্ছে নতুন কেউ। ছোট থেকে বড় হতে দেখা মেঘালয় যেন এটা নয়।
এ যেন অন্য কেউ। এই মেঘালয়কে সে চিনে না। ফ্ল্যাট থেকে বেরিয়ে মেন রোডে এসে সিএনজি নিয়ে বাড়ির পথে ধরে তিয়ানা। গতকাল রাতে তিয়ানার ব্যাপার নিয়ে তুলিকার সাথে বেশ রাগারাগি করেছে সাদিত। সেই রাগের রেশ ধরে ভয়েও সাদিত ঘরে যেতে পারছে না। তুলিকা সব সত্যি জানার পর থেকে সাদিত নিজেকে তুলিকার থেকে দূরে সরিয়ে নিয়েছে। এমনকি এক ঘরে অবধি থাকে না। কিছু বলতে না তুলিকা, কারণ সব দোষ তার। মানুষটাকে সে খুব বাজেভাবে ঠকিয়েছে। কি করে সেটা ভুলবে মানুষটা? কিন্তু বেশ দেরি হয়ে গিয়েছে। অফিসেরও সময় হয়ে আসছে। এরপর দেরি হলে তাকেই বকাবকি করবে। ছেলেটাকে দিয়ে সে যে ডাকবে। ছেলেটাও আজকাল অবাধ্য হয়ে গেছে। ভারী কষ্ট হয় তুলিকার। সাদিতের পাশাপাশি তার সন্তানরা অবধি তাকে ভুল বুঝলো। কিন্তু সে কি করত? নিজের আপন বোনকে মরতে দিত? সে কি পারত বোনের লাশের উপর দিয়ে সাদিতকে বিয়ে করতে? কোনো বোন কি সেটা পারে? কেন এটা বুঝলো না সাদিত? তিয়ানাটাও তার সাথে কথা বলে না, কল দিলেও ধরে না। দীর্ঘশ্বাস ফেলে সাদিতের ঘরের দিকে এগিয়ে যায় তুলিকা। ঘরে গিয়ে ভয়ে ডাকে সাদিতকে। সাদিত ঘুম থেকে না উঠায় কিছুটা বিরক্ত হয় সে। এই লোকটা আবার কবে থেকে এত ঘুম কাতরে হলো ভেবে পায় না সে। বিরক্ত নিয়ে এগিয়ে গিয়ে খাটে বসে সাদিতের পাঞ্জাবির উপরে হাত দিয়ে কিছুটা ধাক্কা দিয়ে তাকে ঘুম থেকে তোলার চেষ্টা করে তুলিকা। সাদিতের ঘুম না ভাঙায় কিছুটা অবাক হয় সে। সাদিতের হাত ধরে দেখে হাত ঠান্ডা। বুকের ভিতর ধক করে ওঠে তুলিকার। সাদিতের কপালে গলায় হাত দেয় সে। না, গরম না, সব ঠান্ডা। কাপা কাপা হাতে সাদিতের হাতের প্লাস চেক করে সে। রক্ত চলাচল বন্ধ। তুলিকা উদ্ভ্রান্তের মতো সাদিতের মুখের দিকে তাকায়। বালিশের পাশে একটা চিরকুট রাখা। কাপা হাতে চিরকুট তুলে পড়ে সে। গত 9 দিন আগে আমার শেষ সময়ের তারিখ ছিল। সেই দিন থেকেই আমি প্রতিদিন একটা করে চিরকুট লিখে রাখি তুলি। যদি আমার ঘুম আর যদি কখনো না ভাঙে, তাহলে এই চিরকুট তোমার হাতে পৌঁছাবে। আর প্রতিদিন ভোরের মতো ঘুম ভাঙলে চিরকুট সরিয়ে ফেলবো আমি। যাক, কাজের কথায় আসি। আমার ব্রেন টিউমার হয়েছিল। গত মাস 2 আগে জানতে পারলাম। লাস্ট স্টেজে বাঁচার সম্ভাবনা ছিল না। বলতে পারো তোমাকে কেন জানাইনি। এটাই তোমার শাস্তি, আমার জীবনকে নরক পরিণত করার। একদিন তুমি আমাকে না জানিয়ে আমায় ফেলে রেখে গিয়েছিলে, আর আজ আমি অবশেষে প্রতিশোধটা আমি নিয়েই নিলাম। ভালো থেকো, সব শেষ। আমার তোমার প্রতি ভালোবাসাটা মিথ্যে ছিল না, কিন্তু তোমার অলরাত এতই বেশি ছিল যে তোমাকে আমি ক্ষমা করতে পারলাম না। এখানে তো আমাদের সুখের সংসার বা মিলন হলো না। উপরে তোমার অপেক্ষা করব, আমি সেখানেই না হয় তোমার মিলিত হব ভালোবেসে। ও হ্যাঁ, কখনো আবার বোনের হায়ে তুলে দিও না। চিঠি পড়া শেষে চিৎকার করে সাদিত বলে ওঠে তুলিকা। তুলিকার চিৎকার শুনে নিজ ঘর থেকে দৌড়ে বাবার ঘরে আসে তিলাত। সিএনজি থেকে বাসার সামনে নেমে সবে দাঁড়িয়েছিল তিয়ানা। মায়ের চিৎকারে শব্দে দৌড়ে ঘরে চলে আসে সে। ঘরে এসে বাবার লাশ দেখে সে।